বয়স কত এখন? আমার বয়স 34 চলতেছে। 34 রানিং। জন্ম জেলা? আমার জেলা হচ্ছে জামালপুর জেলা, মেলান্দা থানা। মেলান্দু থানাতে। জি আপনি পড়াশোনা করেছেন তিতুমির কলেজে? জি, আমি তিতুমির থেকে অনার্স মাস্টার্স করেছি। কোন সাবজেক্টে? পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্সে। ঠিক আছে, আপনি আজকে জীবন গল্প এখানে বলতে আসছেন, আমাদের অনুষ্ঠানটা শোনেন আপনি? জি, আমি নিয়মিত আগে শুনতাম, এখন একটু মাঝে মধ্যে শোনা হয়। তো আমি এখন আপনাদের কখনো কি ভেবেছেন যে এই অনুষ্ঠানে আপনার আসতে হতে পারে আপনার গল্পটা বলার জন্য? এটা আমি ভাবিনি, বাট আমার এই গল্পটা মাঝে মধ্যে যে আমরা জব করতাম, দেখা গেছে যে আমাদের আমি যেখানে জব করি বাইং হাউসে, জি, তো আমার কোনো কলিগ শুনছে, শুনে অন্য কারোর সাথে শেয়ার করছে, সেখানে আমাকে ডাকা হয়েছে অতিথি হিসেবে যে আসেন, আপনার জীবনের গল্প থেকে দেখছি কেউ অনেক ইন্সপায়ার হতে পারে। হ্যাঁ, ঠিক আছে, ইনশাল্লাহ আমরা শুনি একেবারে প্রথম থেকে যেখান থেকে বলার আছে। আমরা 2 ভাই 1 বোন। জি। আমার বড় ভাইয়ের নাম হচ্ছে রূপচাঁদ, তারপর হচ্ছে মেজু বোন, আমি সবার ছোট। আচ্ছা। পারিবারিক আর্থিক অবস্থা ততটা ভালো না, আমাদের শুধু বাড়ির ভিটা 2 কাঠা জমি ছাড়া আমাদের কিছু নাই। আমাদের একসময় ছিল, তো আমার বাবার একটু বদনেশা ছিল, যেটা হচ্ছে জুয়া খেলতো আগে। আচ্ছা। সেই কারণে আমাদের সংসারের মধ্যে অভাব লেগেই থাকতো। এটা সব ফ্যামিলিতে যাদের গার্ডিয়ানরা এরকম হয়, এরকম থাকে। তো আমি ছোটোবেলা যখন একটু বুঝতাম, তখন থেকেই কষ্ট কী জিনিস আমি মানে ফ্যামিলি থেকে এটা পাচ্ছি। তো আমার বড় ভাই যখন ক্লাস 5-এ পড়ে, তখন বড় ভাইকে আসলে পড়ালেখা করানোর মতো অবস্থা ছিল না, বিদেই বড় ভাইকে অন্যের জুয়েলার্সের দোকানে কাজ শেখার জন্য দিছে। তো এটা বড় ভাই ওখান থেকেও পড়ে ক্লাস 7 পর্যন্ত পড়ালেখা করছে, কাজ করার পাশাপাশি। তারপরে আমার যে বোন আছে, আমার বোন যখন ক্লাস 3-তে পড়ে, এটা আসলে অবিশ্বাস্য, যেটা মানে বর্তমান যুগের জন্য না, ক্লাস 93-তে। তো ক্লাস 3-তে পড়ে আমাদের পাশের গ্রামে, মানে একই গ্রামের, তো আমার যে ভগ্নিপতি, তো তাদের কাছে আমরা বিয়ে দেব না। আমরা আমাদের বংশটা ক্লাস 3-তে পড়া, আমরা বিয়ে শাদী দেব না। তো আমার বোন অনেক মোটামুটি সুন্দরী ছিল, তো আমাদের বংশগতভাবে আমাদের একটু আছে, মোটামুটি প্রভাব আছে। তো যে বিয়ে করবে তার 2টা সৎ ভাই আছে, বাড়ির পাশেই থাকে, কিন্তু আমার ভগ্নিপতি একাই। আচ্ছা। তো আমার ভগ্নিপতি আবার তখন ক্লাস 10-এ পড়ে, আমার বোন পড়ে ক্লাস 3-তে, সে পড়ে 10-এ। আচ্ছা, ক্লাস 10-এ। তো তার বাড়িতেও লজিন মাস্টার, তার তখনও লজিন টিচার আছে, তার বাড়িতে থাকে। ওই অবস্থায় তারা বিয়ে করাবে। আমি তখন ছোটো, তো মানে ততটা বুঝি না আর কি। তো হঠাৎ করে তারা আইসে আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব দিয়েছে এবং বিয়ে করাই নিয়ে যাবো। এটা আমাদের কেউ রাজি না, এটা কোনোভাবেই সম্ভব না। পরে আমার যে তালই ছিল, সে বলছে ঠিক আছে, সময় যখন হবো তখন নিয়ে যাবো, আপাতত বিয়েটা হোক। আমরা রাজি না। পরে আমার তালই ইচ্ছাকৃতভাবে 10 কাঠা জমি আমার বোনের নামে এবং 10 কাঠা জমি আমার ভগ্নিপতির নামে 1 বিঘা জমি লিখে দিল এবং বিয়ে সেইভাবে করাই নিয়ে গেল। কিন্তু আমার বোনকে আমরা যাইতে দিই না। আমার বোন ক্লাস 9 পর্যন্ত পড়ালেখা করছে, কিন্তু ক্লাস 7 পর্যন্ত যখন পড়ছে তখন আমরা উঠাই দিয়েছিলাম আর কি। এত আমাদের ওখানেই ছিল। তো তো আমার বাবা কাঠের ব্যবসা করতো। অ্যাকচুয়ালি গ্রামে যে কাঠের ব্যবসাগুলা করে, যে কেউ কাঠের অর্ডার দিলে যে আমার কিছু কাঠ লাগবে, কেউ কন্ট্রাক্টরের অর্ডার দিলে, এরকম মোটামুটি ব্যবসা ভালোই করতো। টাকা পয়সা হইলেই উনি সবসময় টাকা হইলেই জুয়া খেলতো। তো তখন আর সংসারের দিক বা আমার, এগুলো কি আপনি মানে দেখেছেন নিজের চোখে না শুনেছেন এই গল্প? আমি দেখেছি, অনুভব করছি। কত বছর বয়সের গল্প আপনার এটা? তখন আমি তখন ক্লাস 4-5-এ পড়ি তখন। এর মধ্যে 94-এ আমার বড় ভাই বিয়ে করলো। 94-এই। আমার বড় ভাইয়ের বয়স কিন্তু তখন বেশি না। আসলে কেন জানি এই বিয়েগুলা হয়েছে, আমি এখন অনুভব করি যে মানে এত অল্প বয়সে কেন বিয়েগুলা হয়েছে। 94-এ, তখন আমি ক্লাস 4-এ পড়ি। তো বড় ভাই অন্যের দোকানে তখনও কাজ করে, তখনও নিজে দোকান দেয়নি আর কি। তো এই অবস্থায় আমাদের সংসার চলে। তো আমার বড় ভাই তখনকার মোটামুটিভাবে সংসারের এইগুলা হাল ধরছে, যতটুকু পারে দেয়। তো আমার বাবার দিক থেকে কেমন, বাবা আমাদের জামালপুর শহরে কিছু পাথালিয়া নামে একটা এলাকা আছে, তারা সুদের ব্যবসা করে, তাদের বেশিরভাগই লোক সুদি টাকা লাগা। তো তারা প্রভাব বিস্তার করে কিভাবে, যে আমাদের থানা লেভেল থেকে ওইদিকে জামালপুরে যেতে হলে তাদের ওই দিক দিয়ে যেতে হবে এবং তাদের একটা প্রভাব আছে, সেই কারণে তারা টাকাগুলা এদিকে মানে লাগায় আর কি,
তারা আমার আব্বার কাছে টাকা পেত, তো প্রায় আইসা বাড়িতে বিভিন্ন বিশ্রী ভাষায় কথা বলে, তারপরে বলে উঠাই নিয়ে যাবে। তখন দৃশ্যগুলো ছোটোবেলা দেখতাম, আমার বাবাকে মানুষে উঠাই নিয়ে যাবে টাকার জন্য। এটা কেমন, কেন এই ঋণ করে? আমার বাবা তো সংসারে অতটা দেয় না, আমার ভাই তো দেখতেছে কেন। তো এবং ছোট থেকে মনের মধ্যে একটা খালি পুষে যে এই লোকগুলা কেন বাবার সাথে খারাপ ব্যবহার করে বা এই করবে। তখন আপনি বুঝতেন না বিষয়টা? তখন ওইভাবে বুঝতাম না, খালি এইটুকু বুঝতাম যে টাকা পাবে, টাকা পেলে এই টাকা কি করে বাবা, এগুলো বুঝতাম না। তা আমাদের সংসারও ভালোভাবে চলে না। আর মা এমনভাবে বলে, তো তখন মনে হয় যে আর মানুষের বাবারে তো এটা বলে না, আমার বাবারে কেন এগুলা বলে, বা এগুলা একটা আস্তে আস্তে ওই লোকগুলার প্রতিও একটা খুব জেদ আসে। আমার বাবাকে উঠাই নিয়ে যাবে এইভাবে কথা বলে, মা তুইলা কথা বলে, বিভিন্ন ধরনের কথা বলে, এগুলা দেখতাম, খুব খারাপ লাগতো। তো দেখা গেছে সংসারে বাজার লাগবে, আমরা তো চাউল থেকে শুরু করে সব কিনা খাই। বাজার লাগবে, বাজারে গেছি, যাওয়ার পরে বাবা নাই, যেখানে যে মিলে কাজ করে আর কি, যে সো মিলে যে ব্যবসাটা করে, সেই সো মিলে যায় জিগাইতাম যে আরও যে বাবার সাথে লোকলা আমার আব্বাকে দেখছেন, বললো যে তোমার আব্বা তো নাই। তো অনেকে বলে যে তুমি যাই দেখো হিলিমের ঘরে, হিলিমের ঘর মানে আমাদের থানায় একটা হিলিমের ঘর নামে একটা ঘর আছে, সেই ঘরে জুয়া খেলা চলে। তো ওখানে যাইতাম, যায় সেরা আমার বাচ্চা পোলাপান দেখে আমাকে ঢুকতেও দিত না, এই 10-12 বছরের বাচ্চা, হ্যাঁ, ঢুকতে দিত না। তো কোনোভাবে দেখতাম যে আমার আব্বারে দেখতে আসছি বা আব্বার কাছে আসছি, তোমার আব্বার নাম কি? রশিদ। যায় সেরা খুঁজতাম, খুঁজে সুজে দেখতাম যে পয়সা আছে বা জুয়া খেলতেছে বা এই অবস্থায়। টাকা থাকলে কোনো মতে দিয়ে দিছে, ঠিক আছে নিয়ে যাও। আর যদি টাকা না থাকছে খুব খারাপ বিহেভ করছে এবং মানুষের সামনে খুব খারাপ লাগছে। তাই সে বলছি টাকা নাই, দেখা গেছে চাউলও কিনে নিয়ে আসছি, মা অন্যের বাড়ি থেকে ধার করে হয়তো ভাত রান্না করছে, এইভাবেই চলছে। তো আবার এইভাবে চলতে চলতে যখন কিছুদিন মানে কয়েক বছর এইভাবে গেল, যাওয়ার পরে যখন আমার মানে কিছু স্মরণীয় ঘটনা বলি, যেমন আমি ক্লাস 7-এ যখন পড়ি, তখন আমার মানে প্রতি মাসে যে একটা স্কুলের ফিস বা বেতন দেওয়া হয়, এটা দিতে পারতো না আমার ফ্যামিলি, বা ওইভাবে ছিল না। তো দেখা গেছে বছর শেষে একবারে 800, 900, 700 টাকা জমছে। তখন যে টাকাটা দিবে একবারে মানে বেশি টাকা সেটা দিতে পারতেছে না, এর মানে পরীক্ষা দেওয়া হবে না। তা আমাদের গ্রামে আবার কিছু রিক্সাওয়ালা আছে, ডাকাতে রিক্সা চালায়, যায় বলে যে কি আমার মাকে বলে আমার বাবাকে বলে কি করবা তাকে দিয়ে দাও, আমরা টাকা নিয়ে যাই কোনো গার্মেন্টসে বা কিছু ঢুকাই দেবো। মানে আপনাকে বলতো? আমাকে বলতো না, আমাকে আমি তো অতটা বুঝি না, আপনাকে নিয়ে যাওয়ার জন্য গার্ডিয়ানকে অফার দিত। গার্ডিয়ানরা বলতো আচ্ছা দেখি কি করা যায়। হ্যাঁ, তারা আবার কথা বলতো, আমি ভাবতাম যে একসাথে সবাই খেলি, সবাইকে রাইখে ঢাকা যাবো আমি, তারা থাকবে তাদের বাড়িতে মানে খেলাধুলা করে, তাদের বাবা মার কাছে থাকবে, আর আমার এই বয়সে এসে ঢাকা শহরে করতে হবে। এগুলা খালি শুনতাম আর অনুভব করতাম যে আমার জীবনটা মানে কেমন জানি অতটাও তো অনুভব করার মতো নাই। তো এইভাবে পরে যখন আমি ক্লাস 7-এ পরীক্ষাটা না দিতে পারতেছি, তখন আমার বড় ভাইয়ের একটা সাইকেল ছিল, সেই সাইকেলটা বিক্রি করে দিল বড় ভাই, দিয়ে আমার পরীক্ষার ফিস সব কিছু দিছে, আমি দিলাম। দেওয়ার পরে যখন আমি ক্লাস 9-এ পড়ি, তখন এই ধরনের অফার আরো বেশি দেয়। এরা ঢাকা থেকে যায়, তারা রিক্সা চালাই যায়, সেটা বলে তোমার ছেলেরা দাও ঢাকা শহরে গার্মেন্টসে দিন, বা একটা কিছু করলেই তো প্রতি মাসে 1500, 2000 বা 3000 পাবো, ওই সময়টার কথা আর কি। তো লোভ দেয় আর কি, এইভাবে কথা বলে। আমি তাদের বললাম যাই আমি কি করব, বলে কি যে ওখানে অনেক টাকা কামানো যায়, ওখানে যাই এটা করবা এটা করবা। তা আমার পড়ালেখার প্রতি আস্তে আস্তে না আমার কেমন জানি একটা আসে যে এইগুলা কথা বললে ভালো লাগে না এই স্টুডেন্ট অবস্থায়। যখন ক্লাস 9-এ পড়ি আমি, ওই 9-এর যে বার্ষিক পরীক্ষার এই টাকাটা দিব, এই টাকাটা দেওয়ার মতো নাই। বাবা তো দিতেই আছে না বা দিতে পারতেছে না, কোনো বাবা দিতে পারতেছে না। তো দেখা গেছে বড় ভাই সংসার পুরা সংসার বড় ভাই চালাইতেছে। আচ্ছা, আবার বাবা ঋণও দিচ্ছে বড় ভাই, এবং বাবা ঋণের জন্য আমার বড় ভাইকে যায় সেই ঋণদার এগুলা বলে তুই যদি টাকা তোর বাবা না দেস তোর বউকে দে, এইভাবে পর্যন্ত কথা বলছে আমার বড় ভাইকে আমার চোখের সামনে। তখন কেমন লাগছে এটা আসলে বুঝাইতে পারবো না। এই জিনিসগুলো আমার বাবা কখনোই অনুভব করে নাই। তারপরে ক্লাস 9-এ যখন না দিতে পারতেছিল মানে টাকা গার্ডিয়ানে, পরে আমার বড় ভাই বললো যে এক কাজ করি, আমাদের ঘরে তো একটা খাট আছে, খাটটা বানাইছিল বড় ভাই অনেক শখ করে, বড় ভাই সে খাটটা বিক্রি করে দিছে, দিয়া খুব সম্ভবত 1100 না 1200 টাকা জমছিল, সেই টাকাটা দিছে। দেওয়ার পরে এইভাবেই চলতেছি ক্লাস 9-এ। তখন আমরা 10-এ পড়ি, 10-এ পড়া অবস্থায় আমাদের এলাকায় একটা ক্লাব আছে। আচ্ছা, তো ওই ক্লাবের জমি আগে দিছিল এক যে দাতা নাম হল মতিমুল্লাহ, উনি জমি দিছিল। পরবর্তীতে আমাদের প্রায় 3-4 বছর ক্লাবটা ছিল না। তা আমরা আবার ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম। তো এলাকার বড় ভাই সব মিলে আমরা 40-50 জন মিলে একটা ক্লাবের মানে সংগঠনের লোক, আমার সিনিয়র থেকে জুনিয়রদের মধ্যে সব আমরাই আর কি, আমার বেসের। তো এই ক্লাব দিবে না তারা,
মানে ঘর উঠাইতে দিবে না ওই জায়গাটা, ওটা যদিও সরকারি জায়গা, তো তারা উঠাইতে দিবে না, তাদের পাশে জায়গা আছে। এক পর্যায়ে তাদের প্রভাব ছিল, তারা মানে এলাকায় মোটামুটি তাদের বংশটা অনেক বড়, তো তারা লাঠি সুটা নিয়ে দৌড়ায় আসছে আমাদের উপর অ্যাটাক করতে। আমরা তো আসলে 10 বাপের 10 ছেলে এখানে ক্লাব, তা আমরাও ইচ্ছে মতন তাদেরকে মানে গণধোলাইয়ের মতো মার দিছি যেমনি পারছি। তো তারা ওই অবস্থায় গেছে ইয়েতে থানা তো আমাদের ওখান থেকে 1/2 কিলো দূরে। থানায় যায়, সাথে সাথে পুলিশের পিক আপ নিয়ে আসছে, আমরা আবার কেউ দৌড় দেয়নি যে অবস্থায় ছিলাম। পরে থানা থেকে আইসা বলছে যে তোমরা এগুলা করছো, বলছি যে এই জমি আমাদের ক্লাব অনেক আগে থেকেই, তো তারা মাঝখানে কিছুদিন ছিল না, এখন আমরা নতুন করে উঠাইতে চাচ্ছি, তারা দিতেছে না। পরে বলল যে না, তোমরা ক্লাব এখানে করতে পারবা না। তো এগুলা আসলে নেতা পর্যায়েও চলে গেছে, কিন্তু তারা টাকা দিয়ে মামলা করলো। এই মামলায় আমাদের প্রায় 40 জনকে আসামি করছে এলাকার। তো আমরা তো প্রথম মামলা খাইছি আতঙ্কে, স্টুডেন্ট লাইফ। ক্লাসে পড়েন তখন? ক্লাস 10-এ পড়ি। ক্লাস 10-এ পড়েন, ওকে। প্রথম মামলা, এবং এলাকায় ঘরে থাকতে পারি না। দেখা গেছে রাতে ওই বিভিন্ন জায়গায় যাব, মা ওজার সাথে বাবা ওজার সাথে, যে কি হয় সন্তানের, মানে তারা একটা আতঙ্কের মধ্যে আছে। তো এইভাবেই মামলা চললো। ফাইনালি মামলাটা রাজনৈতিক নেতা যেমন মির্জা আজমের কাছে আমরা আবেদন করছিলাম, তারা তখন মামলাটা শেষ করে দেয় আর কি। আচ্ছা। তো আমি যখন এসএসসি পরীক্ষা দিব, তখন ওই সেম অবস্থা, যে আমাদের আর্থিক অবস্থা এই না। তখন আমার ভাই তো আসলে জুয়েলার্সের কাজ করে, দেখা গেছে ভাবিকে শখ করে কানের দুল বানিয়ে দিছিল আর কি। তো পরীক্ষায় ফর্ম লাভ করবো, এই টাকা পাই না, মানে সবার ফর্ম লাভ করা শেষ, লাস্ট দিন, এবং দিনের 1টা বাজে, আমার টাকা নাই, কোনো প্রিপারেশন নাই। পরে ভাইয়ের কাছে গেলাম, ভাই আমি কি পরীক্ষা দেবো না? পরে ভাই বললো যে তুই এক কাজ কর, তুই বাড়ি যায় তোর ভাবির কানের দুল আছে, এটা যায় চাগা, বলবি যে ভাই দরকার দিব, দরকার বাজারে লাগবো, এখন দেবো। দিছে, বা আইসে ভাবিকে বলছি, ভাবি কানের দুলটা দিছে, দেওয়ার পর যাওয়ার পর ভাই এটারে গলাইছে আর কি। এমনি বিক্রি করলে তো অনেক খাস খুস থাকে, বিক্রি করতে পারবে না, গলায় স্বর্ণ একটু বিক্রি করে আমাকে দিল। হয়তো তখন ফর্ম লাভের জন্য 12 বা 1500 টাকা লাগছে। মানে ভাবি জানিও না যে ভাবির কানের দুল? না, ভাবি জানে, বুঝতে পেরেছে কিছু না কিছু। ভাই আমাকে যা কিছু দেয়, ভাবি কিছু বলতে পারে না, বা ভাবি আমার অনেক ভালো, সত্য। কারণ আমাকে ছুটো এসে, মানে আমি তখন ক্লাস 4 পড়ি, তখন পাইছে, ফ্যামিলি দেখতেছে, ভাবি অনেক ভালো। তারপরে পরীক্ষা, আমি এসএসসি পরীক্ষা দিলাম। এসএসসি পরীক্ষা যেদিন আমি ফার্স্ট দিতে যাই, তার আগের দিন মা বাবাকে বারবার করে বলছে যে ঘরে কিন্তু চাল নেই, অথচ বাবার কাছে টাকা ছিল না। বাবা ভাইকেও বলে নাই, ভাইকেও আবার মা বলে দেয় নাই যে চাউল লাগবো, কারণ বাবা কি বলছে। তো ঘরে আর পরের দিন সকালবেলা যে আমি যাব, নাই রান্না করার মতো। তো মা সকালবেলা ভাবতেছে কি করব, কারণ পাশের বাড়ি থেকে চাউল নিয়ে রান্না করছে আগের দিন, যে সকালে দেওয়ার কথা, পাশের বাড়ি চাউলই দেওয়ার কথা, কিন্তু সে পাশের বাড়ি আর চাইতে পারতেছে না, বা এরকম অবস্থা। পরে মা কি করবো, সকালে কাঁদতেছে। তা আমি বললাম, মা সকালবেলা যদি কান্না করো তাহলে আমার পরীক্ষা ভালো হবে না। তো বললো যে তাহলে মা তো মাই, তাই না? তা আমি বললাম যে আমি যা আছে তাই দিয়ে পরীক্ষা দিতে যাবো, তা খেয়ে পরে পান্তা ভাত খেয়ে আমি গেছি। তো পরীক্ষা দিলাম, দেওয়ার পরে আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, স্টুডেন্ট একদম মানে ভালো ছিলাম তাও না, খারাপও ছিলাম না, মাঝামাঝি স্টুডেন্ট ছিলাম। তারপরে পরীক্ষা দিতে যাই, পরীক্ষা দিই, এভাবে আমি এসএসসি পরীক্ষা দিলাম। এসএসসি পরীক্ষা দেওয়ার পরেই আমি প্রায় দেখলাম যে আসলে সংসারের অভাব, তো এরকম কি হয়। তা আমি স্টুডেন্ট পড়াই, প্রাইভেট পড়াই, প্রায় 22 জন স্টুডেন্ট প্রাইভেট পড়াই। আচ্ছা। তো আমার একটা 9-10 ব্যাচ ছিল, সেই ব্যাচটাই শুধু আমার ওখানে আইসা পড়ে। এর মধ্যে কি হয়েছে যে আমাদের যে আর্থিক অবস্থা, এর কারণে আমাদের ঘরটা বিক্রি করে দিছে। তা আমাদের যে ঘর বিক্রি করছে, আমার ভাই আর ভাবি একটা ঘরে থাকে, সেই ঘরটা ছোট একটা ঘর তারা থাকে। এখন নিজেদের ভিটামাটি ওটাও বিক্রি করে দিয়েছে? না, ভিটাটা বিক্রি করে, শুধু ঘর বিক্রি করছে। ভিটাই তো 2 কাঠা। তো এখন বাবা মা কেমনে থাকে, এই একটা ছাপড়া তুলে আর কি, মানে একচালা টিন দিয়ে কোনো মতে দিয়ে থাকে। এখন আমার থাকার জায়গা নাই, তো তারা ওইভাবেই তো আসলে বাবা মার সাথে থাকা যায় না। তো আমার রাস্তার মাঝখানে, রাস্তার দক্ষিণ পাশে হইলো আমার ঘর, আর উত্তর পাশে হইলো আমাদের ক্লাবের যে সভাপতি ছিল আমিনুর মামা, তাদের ঘর। তো উনি আনন্দমোহনে পড়ালেখা করতো, তো উনি বাড়িতে থাকতো না তেমন, ওনার ঘরটা খালি। মানে আপনার বাড়িতে আপনার থাকার জায়গা নেই, মোট কথা হচ্ছে এটা। থাকার জায়গা নেই, তারা বলে যে থাকতে, দেখা গেছে কিভাবে, ওইটা তো থাকার আসলে পরিবেশ না।
তো ওই ঘরটা ফাঁকা, তার বাবা মা বলে ওই যে আমিনুর মামার বাবা থাকে, হ্যাঁ সমস্যা নাই, তা আমি ওই ঘরেই থাকি। এসএসসি পরীক্ষার পরে, এসএসসি পরীক্ষার পরে এবং এসএসসি পরীক্ষার আগে থেকেই আমি থাকি, এটা এসএসসি পরীক্ষার আগে থেকে। তো ঘরটা বিক্রি করছিল মনে হয় 35,000 টাকা দিয়ে, কিছু ঋণ দিছে। ওই সময় জমিটাও বিক্রি করে দেবো, আমরা মেলান্দতে বাসা ভাড়া নিয়ে থাকবো। তার মানে বিষয়টা এরকম যে আপনার বাবার জুয়ার যে ঋণ ছিল সেটা পরিশোধ করার জন্য আপনার নিজেদের বাড়ি বিক্রি করতে হয়েছে, যে ঘর আপনারা থাকতেন। জি, পরে ই করলো যে মানুষজন ডাকছে যে আমার জমি বিক্রি করবো, কে কত টাকা দিবা, এইভাবে দামাদামিও উঠলো। তখন এক ধরনের নিলাম, ছোটখাটো নিলাম, নিলামই বলে চলে। তখন আমি ভাবলাম যে আমাদের জমিটাও বিক্রি করবে, তাহলে আমি এই এলাকা থাকতে পারবো না, মানে আমরা এই এলাকার মানুষ হয়ে ভাড়া থাকতে হবে বাজারে যাই, এটা কখনোই ভাবিনি। পরে ফাইনালি যেই হোক, আমার মার নামে জমি ছিল, আমার মা জেদ করছে না আমার বিটা আমি, মানে জমিটা বাবা ছোটবেলায় আবার আমার নানা কিনে দিছে, তো আমার মার নামেই ছিল, মা বেচতে পারে নাই। তো ওই ছাপড়া ঘরে মা থাকে, আব্বা থাকে, আর সামনে ছোট্ট একটা ঘর, এখানে ভাই ভাবি থাকে, ভাতিজা। আচ্ছা। তো আমি ওখানেই থাইকে এসএসসি পরীক্ষা দিলাম ওই তাদের ঘরেই। তো আমি যে একটা ব্যাচ 9, 10 একটা ব্যাচ পড়াইতাম, সেটা আমার ওই তাদের ঘরেই, মানে ওই যে ক্লাবের সভাপতি যে মামা, তার ঘরেই আমি 9, 10 ব্যাচটা পড়াই, আর সবাইকে যে বাড়িতে বাড়িতে পড়াই আসি। আচ্ছা। তো এর মধ্যেই আমার একটা ফ্রেন্ড আছে, আমার বাড়ির মানে আমাদের এলাকায়, একই এলাকা, কাছাকাছি। তো তারা 3 ভাই 2 বোন। তো আমার ওই ফ্রেন্ডরা আমাকে বললো একদিন যে তার বোনের নাম হচ্ছে মমতা। তো বললো যে তুমি একটু মমতাকে পড়ো। তখন মমতা ক্লাস 10-এ পড়ে, আমি এসএসসি দিছি। তো আমি অঙ্কে ভালো ছিলাম, তো আমি অঙ্কেরই এই ব্যাচটা পরে, আমি 9, 10-এর ব্যাচটা অঙ্কই পড়াই শুধু। আচ্ছা। তো আমি বললাম যে আমি আসলে তোমাদের বাড়িতে যাই পড়াইতে পারবো না, তুমি যদি চাও তাহলে তোমার বোনকে আমি যে ব্যাচটা পড়াই এখানে পাঠাইও। কারণ আমি আবার যাইতে চাইনি বা না পড়ানোরও ইচ্ছা ছিল, কারণ আমার না ভালো লাগতো না। কেমন সে মেয়ে অনেক সুন্দর, কিন্তু একটু মানে আসে না যে চঞ্চল হইলে, এটা সবার দৃষ্টিতে সবকিছু ভালো লাগে না, আমার দৃষ্টিতে ভালো লাগে না, এত চঞ্চল থাকবে কেন? এই জিনিসটা আমার কাছে অত ভালো লাগে নাই। এবং তাদের বাড়িতে গেলেও সেও আমাকে ওইভাবে দেখতে পারতো না। হ্যাঁ, আমাকে বিভিন্নভাবে বলতো, হ্যাঁ যে কেমন লাগে কেমন লাগে, কারণ আমার একটাই প্যান্ট একটা শার্ট ছিল, সাদা প্যান্ট সাদা শার্ট, যেটা আমার মনে হয় যে 6-এ বানানো হয়েছিল। 6-এ আমাদের ড্রেস ছিল স্কুলে, আমি আমিরউদ্দিনের স্টুডেন্ট ছিলাম, এটা মনে হয় ক্লাস 10 পর্যন্ত এইভাবেই এই ড্রেসই পরা হয়েছে আমার জানা মতে, কারণ এর মাঝখানে কোনো ড্রেস আমার হয়তো বানায় দেয় না, আমার কাছে এরকম মনে হয়। ওই ড্রেসটা যে পরতাম, সাদা প্যান্ট সাদা শার্ট, এটা পরিষ্কার করে দিত মা ঠিকই, কিন্তু আয়রন করবে সে আয়রন হইতো না। আমার পিছনের শার্ট মানে কুচকায় একদম উপরে উঠে পড়তো, প্যান্টগুলাও সেম অবস্থা। এটা নিয়ে সে প্রায় ঠাট্টা মস্করা করতো, কিন্তু আমি ব্যাপারটারে আরো মানে খারাপের দিকে নিয়ে দেখতাম, যে সে আমাকে নেগলেক্ট করে বা এরকম। এই সব পড়াইতেন, তাকে ভাল লাগতো না। ওনাকে কি পড়াতেন? হ্যাঁ, তাকে পড়াইলাম, ওই যে ওদের সাথে পড়াই। আচ্ছা। তো এইভাবেই পড়াইতে একদিন হঠাৎ করে আমি পাশে, আমাদের বাড়ির পাশে একটা ভাবি, তার মেয়ের নাম রুমাকে আমি পড়াই তাদের বাড়িতে যায়। আচ্ছা। তো সকাল 10টার দিকে আইসা দেখে যে আমি 9, 10-এর যে ব্যাচটা পড়াইতেছি, তার মধ্যে একটা মেয়ে অনেক সুন্দর। আপনার ভাবি দেখেছে এটা আমার আপন ভাবি না আর কি, দুঃসম্পর্কের ভাবি। আইসা দেখলো যে মেয়েটা অনেক সুন্দর, তা আমাকে বললো যে মেয়েটা কে। আমি বললাম ও হচ্ছে আমার ফ্রেন্ডের বোন, আর তাকে তো চিনে, ওই তুরাব চেয়ারম্যান নামে সবাই চিনে, চেয়ারম্যানের ভাস্তি আর কি, তার বাবার নামও খোকা, সবাই চিনে। তো পরে বললো যে তোমার নাম কি? বললো যে মমতা। পরে বললো মমতা পড়া কি শেষ তোমাদের? আমি বলছি আর 8-10 মিনিট আছে। কই যে আজকে আর পড়াইতে হবে না, আজকে ছুটি দাও। আমার বলতেছে মাস্টার তুমি ছুটি দাও আজকে। তাকে বলতেছে মমতা তুমি চলো আমাদের বাড়িতে যাই, গরমের দিন তো, কাঁচা আম আছে পাড়া, তোমাকে ভর্তা করে খাওয়াবো। তো ও কোনো কিছু দ্বিধা না করেই বললো ঠিক আছে চলেন যাই। কাঁচা আমের প্রতি এমনি মেয়েদের একটা তা আমাকে বললো যে চলো তুমিও চলো। আমি বললাম যে না ভাবি আমি যাব না, কারণ ও যাবে, এটাই হলো আমার মেন কথা, ও যাবে আমি যাব না। তো এরপরে সে জোর করে নিয়ে গেল, যাওয়ার পর আম ভর্তা বানায় দিল, সে আবার আগায় দিয়ে গেছে। তো সে তার বাড়ি গেছে, আমি আমার বাড়ি গেছি। তো তারপরের দিন সে ইচ্ছা করেই ওই ভাবির ওখানে গেছে, আবার প্রাইভেট পইরা সাইরা গেছে। যায় সাইরা তার সাথে কি আলাপ করছে আমি জানি না। এখন সন্ধ্যায় গেছি আমি পড়াইতে, ভাবি বলে যে তোর ছাত্রী তো তোকে ভালোবাসে। আমি বললাম কি বলেন, আমি তাকে মানে মোটো পছন্দ করি না। কই এত সুন্দর মেয়ে তুই পছন্দ? আমার না সুন্দর ঠিক আছে, কিন্তু তার আচার ব্যবহার আমার ভালো না, আমি লাইক করি না। কয় না সে তোর অনেক ভালোবাসে। তো
আবার তাকে নাকি বলতো যে আমি তাকে ভালোবাসি, এটা তাকে বলতে পারি না, ভাবিকে যাই বলছি। মানে এই ভাবিয়েই মানে মাঝখান থেকে আমাদের ইটা করতেছে আর কি। আচ্ছা আচ্ছা, মানে দুপক্ষকে গিয়েই এই কথা বলেছে। কিন্তু আমি মনে মনে ভাবি ও আমাকে ভালোবাসে, আবার ও মনে মনে ভাবে যে আমি আমিও তাকে ভালোবাসি, আমি বলতে পারি না। এই অবস্থায় সে তখন দেখি যেন একটু আরো বেশি সাজুগুজু করে আসে, বা তার মানে অ্যাটিটিউড গুলা আপনার অ্যাটেনশন পাওয়ার জন্য। হ্যাঁ, তা আমারও হঠাৎ করে পড়াইতে পড়াইতে একটু যা যে সে আমাকে বলতে পারে না ভালোবাসে। খারাপ হইলেও কিন্তু ভালোবাসার শব্দটা তখন শুনতে খুব ভালোই লাগে। আচ্ছা, আমি তাকে বলছি যে তোমার সাথে আমার কিছু কথা আছে, কারণ আমি তাকে বলতে চাই যে তুমি আমার ফ্রেন্ডের বোন, আমি তাকে বুঝাই বলবো যে তুমি যেটা তাকে বলছো সেই কথাটা আর বইলো না, কারণ তোমার আর আমার মাঝে এটা সম্ভব না। আমি এটাই বলতে চাচ্ছি। সে বলে কি না আজকাই বলতে হবে। আমি বললাম কি ব্যাপার, তোমাকে আমি কথা বলতে চাইছি, সেটা মানে তার আগ্রহ হচ্ছে আমি তাকে পজিটিভলি কিছু বলবো, কিন্তু আমি তো এটা আমি বলছি না আজকা বলবো না, কালকা বলবো। তো পরের দিন এই অবস্থায় এইভাবেই 2-3 দিন গেল, যাওয়ার পর একদিন ছাড়ে না যে আমি আজকা তোমার কি সেও আমাকে তুমি করে বলে, কারণ এক ব্যাচ সিনিয়র তো অতটাই না, আজকা বলতেই হবে। আমি বললাম ঠিক আছে আমি বলবো না, তো তুমি খাতাটা দাও, আমি খাতায় লিখে দেবো। সে খাতাটা দিছে, আমি এমন ভাব দেখাই দিয়েছি আমি অনেক কিছু লিখতেছি, তা আমি কলম ঘুরাইতেছি আর ভাবতেছি কি লিখবো আমি। আমারও আস্তে আস্তে মনের মধ্যে একটু লেগে গেছে। তো আমি বলছি ঠিক আছে, শর্ত আছে, আমি যা লিখছি তুমি বাড়িতে যাই দেখবা। আচ্ছা ঠিক আছে। ও বাড়ি গেছে, যাই সমস্ত খাতা উল্টায় পাল্টায় দেখছে, কোথাও কিছু লেখা নাই, তার আকর্ষণটা আরো বাইরে গেছে। হ্যাঁ, তো তারপরের দিন আসছে, আইসে সাইরে কথা বলে না, খুব রাগ, খুব আমি বললাম আজকে সত্যি আমি লিখবো, এবং তার মাঝে বিশাল কিছু কাজ করতেছে, যে একটা প্রেমে পড়লে একটা মেয়ের যা হয় আর কি। তা আমি বললাম আজকে সত্যি সত্যি লিখবো। তো আমি পরের দিনও কিছু লিখিনি, এবং খাতা অনেকভাবে দাগাইছি, এইভাবে করছি, কিন্তু একদম সাদা পাতা, উপর দিয়ে শুধু এমনি হ্যান্ড রাইটিং করছি, মনে হয় যে অনেক কিছু লিখছি। তো সে ওই দিনও চলে যাওয়ার পরে দেখছে কিছু না, তারপরে 2 দিন সে আসে না। তখন যে সে না আসতেছে তখন আমার খারাপ লাগা ধরছে, কি ব্যাপার সে আসতেছে না। তো খারাপ লাগা ধরছে, সে তার ভাইকে বলছে যে আমি যাই পড়তে পারবো না, তুমি বলবো, ও আইসা আমার বাড়িতে পড়াবে। প্রথম কিন্তু আমি যাইতে চাইনি, তার ভাই আমাকে বলতেছে, তার ভাই সবাই ঢাকা থাকে, তো তার ভাই বলতেছে তোমার কাছে রিকোয়েস্ট, তুমি একটু আমার বাড়িতে যাই পড়াবা। তা আমিও ভাবতেছিলাম ঠিক আছে এখন যাওয়া যায়, কারণ আমারও খারাপ লাগতেছে। তা আমি বাড়িতে যাই পড়াই। তো ও সব সময় আমি যত কিছুই অঙ্ক বুঝাই, অঙ্ক কিন্তু একটা খুব মানে একটা মনোযোগ না দিলে তার মনোযোগ নাই, চায়ে থাকতে থাকতে এই অবস্থা। তা আমি আমার মতো করে, যদিও আমি বুঝতেছি সে কি করতে চাচ্ছে, কিন্তু আলটিমেটলি তার মনোযোগটা আমার দিকে নাই। তো এক পর্যায়ে মানে এইভাবে কিছুদিন যাইতে যাইতে নিজে থেকে বলতেছে না যে সে আমাকে ভালোবাসে, আমার মুখ থেকেই বলাইতেছে। পরে আমাকে বললো যে যদি তুমি আমাকে না লিখে দাও কি বলতে চাও, তাহলে তোমার আর আসার দরকার নেই, আমি তোমার কাছে আর পড়বো না। পরে আমি বললাম যে আমি কি বলতে চাই তুমি ভালো করেই জানো। কয় না আমি কিছু জানি না, আমি তোমার মুখ থেকে শুনতে চাই। পরে আমি তাকে বললাম আজকে লিখে দিয়ে যাচ্ছি, তোমার দেখতে হবে না খাতাটা, কিন্তু খাতার মধ্যে আমি লিখে দিয়ে যাব। তা আমি তাকে লিখে দিয়ে আসলাম আমি তোমাকে ভালোবাসি। সেই খাতাটা লেখা দেখে সে ওই একটা পেজ লিখে দেখার পরে টোটাল খাতায় যত পাতা ছিল প্রত্যেকটা পাতাতেও সে বলছে, সে লিখছে ওই জায়গায় আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। এই ভালোবাসি পুরা পাতা বইরে ফেলছে। তো পরের দিন অঙ্ক করব আমি, যাওয়ার পরে তা বলছি খাতা দাও, খাতা দিছে, ওর লেখা দেখতেছি আমি তোমাকে ভালোবাসি। পেজ যেটাই উল্টাই সেটাতেই তাই ভালোবাসি, মানে কোনো পেজ আর কোনো মানে আমি অঙ্ক করার মতো আর খাতা নাই। আমি বললাম এটা কি করতেছো তুমি, এটা বলতেছো। তো আমি বুঝে ফেলাইছি এই অবস্থা। তার সাথে আমার মানে মোটামুটি ভালোভাবেই সম্পর্ক চলতেছে। তো এর মধ্যে একটা কথা বলি, আমি যদিও সম্পর্ক করতেছি, কিন্তু আমি একটা ভাবতাম যে আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে 3টা 4টা 5টা করে সম্পর্ক করছে, তা আমি কখনো কারোর সাথে সম্পর্ক করিনি। তো আমি ভাবলাম হয়তো সম্পর্ক ওদেরাও করতেছে আমিও করি, কিন্তু সম্পর্কটা যে এমন পর্যায়ে যাবে, আমার যে মনের মধ্যে এতটা লাগে যাবে সেটাও আমি ভাবিনি। সে কিভাবে ব্যাপারটা নিছে সেটা কথার প্রসঙ্গে আসবে। তো এইভাবে চলতেছে। তা একদিন আমি কথার প্রেক্ষিতেই তাকে বলছি যে মানে সম্পর্কটা আমাদের মোটামুটি একটু গভীরে গেছে। আমি বলছি যে তুমি আমাকে একটা কিস দিবা। এই কথা 3 দিন গেছে, 3 দিনের মধ্যে দেয় না। একদিন হঠাৎ করে বললো আমি তোমাকে দিব, ঠিক আছে, কিন্তু এটা বুকে দিব। তো সেদিন লিপস্টিক দিয়া সবকিছু দিয়ে মানে বসে আছে, মানে পড়া শেষ, তারপরে সে আমার বুকের মধ্যে একটা কিস দিছে ঠিক। তো এটা নিয়ে আমি এত খুশি যে আমি 3 দিন হয় আমি গোসল করি না।
তো 3 দিন হয় আমি গোসল করি না, গোসল করলে এটা উঠে যাবে। ওকে, তো সে বলতেছে তোমাকে মলিন লাগে কেন, তুমি এতটা পরিষ্কার তুমি। আমি বলছি যে কারণ আছে কি, ওই যে তুমি আমাকে কিস দিছিলে না, সেটা আছে। দেখাই যে সেটা আছে। পরে বললো যে সেটা কি হয়েছে, আমি বললাম এটা যদি তুমি এটা আমি গোসল দেই তাহলে উঠে যাবে, সেই কারণে আমি গোসল দেই না। পরে বললো আরে প্রত্যেক দিন একটা দেবো, তুমি গোসল দাও। হ্যাঁ, তো এইভাবেই আর কি আমাদের সম্পর্ক চলতেছে। তো পরে সম্পর্ক চলতেছে। তো ও যেমন সকালে ওরা আমি পড়াইতাম সন্ধ্যায় সাধারণত, তখন সকালে পড়ান বাদ দিয়ে আমি সন্ধ্যায় পড়াই। তো ও যখন সকালবেলা স্কুলে যাইতো, যাওয়ার পরে আমি সব টিউশনি এগুলো শেষ করে আমি তার জন্য ওয়েট করতাম, তাদের বাড়িতে যাইতাম, কারণ তার বাবা মা জানে ওর পড়াইতেছে বা ওর ভাইয়ের বন্ধু এই হিসেবে কোনো মাইন্ড করতো না। তা আমি এক সময় দেখেছি থাকতে থাকতে তাদের মানে যেটা বাইরের বাড়িক যেটা বলে আর কি, মানে যেটা ঘরের সামনে, ওখানে একটা টং ছিল, দেখা গেছে বসে থাকতে একদম ঘুমাই গেছি। ও স্কুল থেকে আসছে, আসে স্যার আমাকে ডাকছে, ডেকে বলছে তুমি বাসায় যাও, তুমি এখনো, মানে তার জন্য তাকে আসবো, তাকে আমি দেখবো, তারপরে এই। তো এইভাবেই চলতেছে কিছুদিন। মানে তার একটা আবদার ছিল কি, আমি খেলা পাগল ছিলাম, আমি 99 এবং 2000 ইন্টার স্কুলে ফুটবল খেলছি, তো আমাদের থানা লেভেলে মেলান্দ অমিরুদ্দিন থেকে। আর ক্রিকেট, তখন ক্রিকেটের প্রতি বেশি ভক্ত। সে কি করতো, বিকেলে খেলতে যাইতে দিত না। তার কথা হইলো কি, তাদের বাড়ি থেকে যে আমাদের একটা ছোট বাজার আছে আমতলা মোড়, সেটা তাদের বাড়ি থেকে পুরোটা দেখা যায়, এবং তাদের ওখানে প্রায় 20-22টা দোকান আছে যেটা ভাড়া দেওয়া আর কি। জি। তো ওই জায়গায় তার নির্দিষ্ট কথা, তার কথা হচ্ছে তুমি ওই মার্কেটের সামনে থাকবা, আমি তোমাকে এখান থেকে দেখবো, তার হলো রিকোয়ারমেন্ট। আমি এদিক থেকে কোথাও খেলতেও যাইতে পারি না, এদিক থেকে বন্ধুরা কাউকে আমি বলতে পারি না তার সাথে আমার সম্পর্ক। এখন সবাই বলে যে তুই ভালো খেলাস, তুই আর যাবি না কেন আমাদের সাথে, আমার না কাজ আছে। এভাবে কয়দিন থাকা যা, যেদিন আমি না থাকি সেদিনই সে তার মন খারাপ, মানে রাগ করে থাকে। এগুলা জিনিস আস্তে আস্তে আমার দিকে একটু খারাপ লাগে। কি ব্যাপার, এত সম্পর্ক আছে ঠিক আছে, এত অ্যাক্সেস তো ভালো না। হ্যাঁ, তো এর মধ্যে কি হয়েছে, আমরা একই সাথে মানে ক্রিকেট খেলতাম, যে আমার ক্লোজ ফ্রেন্ড ছিল, নাম হচ্ছে সেলিম। আচ্ছা, তো এই সেলিম একটা মেয়েকে ভালোবাসতো, মমতার বান্ধবী ছিল। তো বান্ধবী সে তাকে, তারা অনেক সম্পদশালী লোক, তো তার নাম হচ্ছে ময়না, তাকে নিয়ে সে পালাইছে। কোথায় গেছে, তাদের সাথে সম্পর্ক ছিল আমরা কিছুই জানি না। তো তার বিনিময়ে প্রথম নারী নির্যাতন মামলা খাই আমি, আমাকে এবং রাজ্জাক, আমার আরেকটা বেস্ট ফ্রেন্ড রাজ্জাক এবং এই সেলিম, এই তিনজন আপনাদেরকে সন্দেহ করে নারী নির্যাতন মামলা দেয়। কিন্তু ও কোথায় নিয়ে গেছে গা ওই মেয়েকে আমরা জানি না, কিছুই জানি না। তো ও নিয়ে গেছে ঠিকই, মেয়েকে নিয়ে গেছে গা। তো তার বাবা ছিল বিডিআরে চাকরি করতো তখনকার, তার বাবার নামও দিছে আর কি। তো তার বাবা তখন পোস্টিং ছিল চুয়াডাঙ্গায়। তো সে নিয়ে খুব সম্ভবত চুয়াডাঙ্গায় চলে গেছে, কিন্তু তারা মামলা দিছে আমাদের নামে, প্রথম নারী নির্যাতন মামলা, এবং তখনকার খুব কড়া নারী নির্যাতন মামলা নিয়ে। তো এই দিক থেকে সাংসারিক অবস্থা ভালো না, আবার একটা মামলা, এবং এমন ব্যক্তিরা মামলা করছে যেটা খুব মানে বিত্তশালী, তাদের টাকা পয়সার অভাব নাই। তা আমরা দেখা গেছে দিনটা কোনো মতে পার করে দেখা গেছে রাতের বেলা এই রাস্তায় বন ক্ষেত খোলা আছে না, এর মধ্যে আমি আর আমার ওই ফ্রেন্ড রাজ্জাক দুইজনে মিলে রাত কাটাই। তো এইভাবে অনেক দিন কাটাইতেছি, আর থাকতে পারতেছি না, যে এইভাবে কতদিন যাযাবরের মতো জীবনযাপন করব, আমার স্টুডেন্ট লাইফ। তো একদিন হঠাৎ করে ওই আমতলা মোড়ের ওখানেই আমি বসে আছি এবং আরো কয়েকটা ফ্রেন্ড সাইকেল বসে আছে। তো পুলিশের গাড়ি আসছে, নির্দিষ্ট ইনফরমেশন পাই যে আমাকে ধরার জন্য আসছে, যে বসে আছি, আমাদের অন্তত হাফ কিলো বললাম। তো পুলিশের গাড়ি আসছে, আইসে সবাই নিশ্চুপ মাইরা আছে। তা আমি ভাবলাম দৌড় দিব কিনা, যে দৌড় দিলে ধরবে, কারণ আমি তখন তাদের ধরাই হলো মেন কাজ। গাড়ি আইসে একদম আমাদের সামনে, ব্রিজের দুই পাশে সবাই বসে আড্ডা দিতেছে, মাঝখানে গাড়ি দাঁড়ানো, পুলিশ 7-8 জন পুলিশ সহ একজন দারোগা নেমে বলতেছে এখানে লালচান কে। আমি বললাম লালচান এই মাত্র তো গেল গা, এখানেই তো ছিল, আপনাদের গাড়ি দেখে তো কোন দিকে গেছে, এদিকে। তো আমি দেখাই দিছি যে দক্ষিণ দিকে গেছে, এই যে রাস্তা ধরে গেলে এই মাত্র গেল, জান আপনি। কেউ কথা বলতেছে না, আমি জানি কেউ যদি কথা বলে তারা নিশ্চিত বলে দিবে যে এই লালচান, ঠিক আছে। তারা বললো কোন দিকে গেছে, এদিকে। এই ফোর্স নিয়ে তারা মানে গাড়ি রাইখে, ড্রাইভার আছে আছে, তো যে যার মতো করে দল ভাগ করে গেল এদিকে ধর। তা আমি দাঁড়াই থাকতে আস্তে পিছন দিকে আস্তে আমতলা মোড় পর্যন্ত আছে, মোড়ের পাশেই একটু হয়তো 200 গজ দূরে হচ্ছে ব্রিজটা। আইসা এখান থেকে আমি দৌড় দিছি। তো দেখলাম যে না, আসলে এলাকায় থাকা যাবে না, এইভাবে আর থাকা যায় না। পরে আমি ওই যে আমার ওই ফ্রেন্ডের মাকে আমরা চাপ দিলাম যে আপনার ছেলে যেখানে আছে আপনি সেই জায়গায় আমাদেরকে নিয়ে যান, আমরা তো বাড়িতে থাকতে পারতেছি না। পরে তারাও নিতে চায় না। তা আমি বললাম যে এইভাবে তো হয় না। পরে তার মা বললো যে ঠিক আছে তোমরা তাইলে চুয়াডাঙ্গায়, অ্যাড্রেস দিল যে চুয়াডাঙ্গায় এসে বইরো।
তার মা চলে যাবে, আমরা বললাম নিয়ে যান আমাকে সাথে, না নেয়নি। তো আমরা অ্যাড্রেস নিয়ে, তো আমি আর আমার ওই ফ্রেন্ড রাজ্জাক চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা দিব। দেওয়ার আগে তো এই ঘটনাগুলো তো সে জানে, সব কিছুই জানে, মানে আপনার গার্লফ্রেন্ড জানে, সব জানে। কি নাম ছিল ওনার? মমতা। হ্যাঁ। তো জানার পর তো তার মাঝে মানে কান্নাকাটির একটা, মেয়েরা যা হয় অস্থিরতা। তো আমি যেদিন আইসে পড়বো তার আগের দিন রাতে আমার বাড়িতে আবার কি নারিকেল দিয়ে হাঁসের মাংস রান্না করছে, সে খেতে চাইছিল। এবং আমি এটা তো আসলে ভাইকে বলছি, ভাই আমার খুব হাঁসের মাংস খাইতে মন চাইছে। কয়েকদিন বলার পর ভাই কিনে নিয়ে আসছে এবং রান্না করছে। আমার খাইতে মন চায় না, খাইতে মন চাইছে তার। তো রান্না করে আমাকে আর আমার ফ্রেন্ড রাজ্জাককে খাইতে দিছে একসাথে। তো রাজ্জাক কি করছে, আমি বলছি যে তোরটা তুই খাবি, আমারটা আমি নিয়ে নিব একটা পলিথিনে। তা আমি সব কিছু একটা পলিথিনে নিয়ে নিছি। আমার ভাবি দেখছে এটা কোথায় নেবা, আমি বললাম রাতে তো আমরা থাকবো ওই বন্ধের মধ্যে, কোথায় থাকি ঠিক নাই, ক্ষুধা লাগলে ওখানে খাই নিব। আচ্ছা ঠিক আছে। তো ওই ভাতটা নিয়ে গেছি রাতের বেলা, বিদেয় নিতে গেছি। যাই সেরে ওই একটা প্লেট রাখতে বলছিলাম, প্লেট রাখছে, ওর মধ্যে ভাত রাখছে, রাইখা মানে ভাতটা ঢাইলা পরে আমি তাকে খাওয়াই দিয়েছি। আমাকে খাওয়াই দেয়া কি কান্না, সে প্রচুর কাঁদছে, আমিও তো কাঁদতেছি। তো এই অবস্থায় তার কাছ থেকে আমি বিদায় নিলাম, নিয়ে আমি চলে গেলাম চুয়াডাঙ্গায়। পরের দিন সকালে ঢাকা আসছি। আমি তো ঢাকা চিনি না, আমার যে সাথে রাজ্জাক সে আবার মোটামুটি ঢাকা আসছে, তার বাবার বসুন্ধরা থাকতো, সে সবই চিনে। তো ঢাকা নিয়ে আসা পরে সে ঢাকা গাবতলী থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে আমরা গেলাম। তো বাস তখন কি বললো, মানে আমাদেরকে বাস চুয়াডাঙ্গার বাস নিয়ে যায় ঝিনাইদহ নামাই দিছে। আমি তখন বুঝতাম না। তো আমার একটা অভ্যাস ছিল কি, আমি বাস দেখলেই বমি করতাম, উঠা তো দূরের কথা, দেখলে মানে যদি মনে হয় যে ওটা বাস, এই বাস আমার উঠতে হবে, বা এই বাসের উঠার পরে যে মাথার কি এরকম একটা খারাপ ছিল আমার অভ্যাস। তো ওই বাসে ভিতরে বসছি, আমি মনে হয় যে এখন চিহ্নিত, এখন মনে হয় আমিনবাজার পার হয়নি আর কি গাবতলী থেকে। তো আমি বমি করা শুরু করছি। পরে বললাম ভাই আমাকে ছাদে দেন। পরে আমার জন্য আমার ফ্রেন্ডও ছাদে, পুরা রাস্তা ছাদে ছেড়ে পরে ঝিনাইদহ নামাই দিছে। তো ঝিনাইদহ থেকে আবার বিডিআর ক্যাম্পে গেলাম। যাওয়ার পরে ওখানে দেখি যে তারা সবাই ওখানে। তা আমরা যাওয়ার পরে মানে তারা তো এমনি আছে টেনশনে, খুশি আর অখুশির কিছু না, আমরা গেছি, এটাই বড় কথা। আচ্ছা, তারপরে ওখানে 24 দিন থাকলাম। 24 দিন থাকার পরে বাড়িতে আসতেছি। তো বাড়িতে আসছি, আমি জানি যেমন একদিন জীবনের প্রথম এতদিন বাহিরে থাকা হলো। তো ওর মধ্যে ওই জায়গায় থাকা অবস্থায় পুলিশ দিয়ে তার বিডিআর ক্যাম্পের অনুমতি নিয়ে ওখানে অ্যাটাক করছিল। এবং পুলিশের গাড়ি যখন ঢুকে তখন আমাদেরকে 4তলায় ছিলাম আমরা, আমাকে এবং আমার ফ্রেন্ড রাজ্জাককে দেখছিল পুলিশকে দেখাইছে যে ওই যে 2 আসামি। আমরা কি করছি, দৌড়ায় ছাদে উঠছি, 5তলা ছাদ, ছাদের উপরে একটা টাঙ্কি ছিল, টাঙ্কির উপরে মানে চতুর্দিক দিয়ে ওয়াল, এক জায়গায় শুধু একটু টিন দিয়ে আটকানো। আমরা কি করছি, ওই টিনটা তুলে টাঙ্কির মধ্যে ঢুকছি। তো পুলিশ তন্ন করে খুঁজছে, পায়নি। পরে মেয়েকে ধরে নিয়ে আসে বললো। আচ্ছা, আমাদের পাশ দিয়েও পুলিশ ঘুরছে, আমাদেরকে দেখতে পায়নি। পরে মেয়েকে ধরে নিয়ে আসে বললো। তো ছেলেকে ধরতে পারে নাই, ও পলাইছিল। তো ধরে নিয়ে আসার পর তারা বাড়িতে, আমরা কি করব, আমাদের রাইখা ওর গার্ডিয়ান সবাই এসে বললো। তো 24 দিন থাকলাম। 24 দিন থাকার পর বাড়িতে আসছি। আসার পরে আমরা জানি এতদিন পরে আসলাম, বাবা মা ভালো ব্যবহার করবো বা এই, আমার সাথে কেউ কথা বলে না। কি হয়েছে বাড়িতে, সবাই একটা খারাপ অবস্থা। তো কথা না বলার কারণ, এই যে মেয়ে আমাকে ভালোবাসে, মমতা, এই মমতার বড় ভাই আর আমার ওই যে মামার ঘরে আমি থাকি, ক্লাবের সভাপতি আমিনুল, তারা হইল ফ্রেন্ড। তারা আমার ফ্যামিলির সব কিছু ডিসিশন মোটামুটি ওই মামাই দেয়, যদিও সে আমাদের ব্লাড কানেকশনের কেউ না, কিন্তু সে দেয় তার কথা শুনে। তো ওই মামাকে বলছে মমতা যে আমি তাকে ভালোবাসি, যে কোনো মূল্যে আমি তাকে পাইতে চাই, আমি জানি এটা আপনিই পারেন, তাদের ফ্যামিলির সব কিছু আপনার ডিসিশনে হবে, তা আপনি একটা ব্যবস্থা করে দেন। তো বলছে যে তুই ছোট বোন কি বলবো, তুই এই কথাগুলো বলতেছস, ওই ছেলেটার কি অবস্থা তুই জানোস, ছেলেটার তো বাড়ির তেমন অবস্থা নাই, আর ও তো কি অবস্থায় একটা স্টুডেন্ট, তুই বিয়ে করতে চাস, কি বলস, পাগল নাকি? ইতিমধ্যে 2টা মামলা নিয়ে দৌড়াচ্ছে। হ্যাঁ, তারপরে সে এটা বলছে, বইলে এই মামা এসে বাড়িতে সব বলছে। বলার পরে আমার ভাই তো এত কষ্ট করে পড়ালেখা করাইতেছি, আর তুই এই তার সাথে সম্পর্ক করছস, তা নাহলে এই মেয়ে আসতে চাই, মানে মেয়ে কিভাবে ধরছে তাকে, তখন আমাকে আর পড়ালেখা করাবে না। আমি বললাম আল্লাহ, এই অবস্থায় যদি পড়ালেখা বন্ধ হয়ে যায় কি করব,
করাবে না। আমি মামাকে যাই অনেক রিকোয়েস্ট করলাম, মামা একটা ব্যবস্থা করে দাও, তা নাহলে তো আমার পড়ালেখা বন্ধ হয়ে যাবে। মামা হয়তো বুদ্ধি দিছে কি করা যায়, পরে আমাকে পার্শ্ববর্তী থানায় রাখলো ওর জন্য, এই মমতার জন্য আমাকে পার্শ্ববর্তী থানায় একটা মেসে রাখছে, যেখানে আমি পড়ি তখন সরকারি কলেজ, মেলান্দ সরকারি কলেজে, আমাকে রাখছে ইসলামপুরে। আমি ওখানে 3 মাস থাকলাম। থাকা অবস্থায় এর মধ্যে আমার আপন ভাতিজা একটা, তো তখন 3.5 বছর বয়স, নাম সুজন, সে পানিতে পড়ে মারা গেছে। আমি বাড়িতে আসছিলাম, আইসে মাঠে খেলতেছি, শুনি যে নাই, সে খুঁজে দেখি যে পানিতে পড়ছে, পরে মারা গেছে। তো এগুলো মাটি দেওয়ার পরে কান্নাকাটি সবাই মিলে করছে। তো যখন কান্নাকাটি করতেছি তখন সে আসছে, ওই সুবাদে আসছে, এমনি তো আসতে পারে না, সবাই জানে। কিন্তু তাদের বাড়িতে এই ঘটনাগুলো কেউ জানে না যে তার সাথে আমার সম্পর্ক বা এই অবস্থা। আমার বাড়ি সবাই জানে। তা আমি যে কাঁদতেছি, আমাকে ধরতে পারতেছে না ঠিক, সে পাশে দাঁড়ায় মানে সিম্পেথি দেখাচ্ছে, কিন্তু কিছু বলতে পারতেছে না। আমার তো তার প্রতিও রাগ, যে কিছুই হয় নাই, সম্পর্ক মাত্র শুরু, এখনই এটা বলতে হবে কেন, আমার কথাই এটা। আর তার কারণে আমার আজকে বাইরে থেকে পড়ালেখা করতে হতেছে। আর এমনিতে আর্থিক অবস্থা ভালো না, ওখানে থাকলে একটা এক্সট্রা খরচ যাচ্ছে। তো পরে আমি দেখলাম, সেও আমাকে দেখলো, দেখার পরে সে চলে গেল। যাওয়ার পরে তো সে শুধু খবর পাঠায় আমাকে, কথা বলবে। আমি সুযোগ দেই না। তো তাদের বাড়ির সামনে হলো মসজিদ, আমরা বেশিরভাগ নামাজ ওই মসজিদেই পড়ি, মেন রোডের সাথে কাছে, তো কাছাকাছি। তো নামাজ পড়ে বেরোবো আমি, সে আইসা দাঁড়ায় আছে মসজিদের গেটে। আইসা বলতেছে, তোমার সাথে আমার কথা আছে, তুমি আমার সাথে একটু আমাদের বাড়িতে আসো। আর আমি দেখতেছি যে এখানে সিনক্রেট করলে মানুষজন একটু খারাপ হয়ে যাবে। তো আমি কিছু না বলে তার সাথে তার বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে তো তার বাড়ি থেকে তো আমাকে মাইন্ড করে নাই, সে আমাকে ধরে কাঁদতেছে এবং হাত পা ধরে বলতেছে, আমি ভুল করছি, তুমি আমাকে মাফ করে দাও। এবং দেখলাম যে, এবং তুমি আমাকে কথা দাও, আজকা রাত জাস্ট 9টায় তুমি আমার বাড়ির পিছনে আসবা। না আমি দেই না। পরে বলতেছি, দেখো আমি তোমাকে বলতেছি আজকাই শেষ, তোমার আর আসতে হবে না। তা আমি বাড়িতে গেছি, মানে এই কথা বলছে, মানে কেন আসতে বলছে আপনি সেটা নিশ্চিত জানি না, হয়তো বেশিক্ষণ সময় নিয়ে কথা বলবে, মাঝখানে যে একটা গ্যাপ গেছে এটা নিয়ে হতে পারে। তো আমি খুব ভীতু ছিলাম ছোট থেকেই, মানে আমি এমন একটা ভীতু ছিলাম, রাতে ভয় পাইতাম, মানে বাহিরে একা বের হইতাম না। তো প্রেম করার পরে এতটাই সাহস হয়েছে যে ভয় ভূত পেত নিয়ে আমার কাছে কিছু না। এবং তাদের বাড়ির পিছনে মির্জা আজমে একটা স্কুল দিছিল, তার দাতা ছিল ওই যে মেয়েকে নিয়ে গেছিল আমার ফ্রেন্ড, তার বাবা নবাব আলী। তো আমি তার বাড়ির পিছনে যাইতে গেলে সেই স্কুল দিয়ে ঘুরে আসতে হবে, মানে একটু মোটামুটি দূর দিয়ে ঘুরে আসতে হবে, এবং পুরা রাস্তা যা আসবো শুধু ধান খেত আর ধান খেত, 1 গলা পর্যন্ত ধান। তো এত রাতে অন্ধকারে যদি আসি, শহরের লোকজন বুঝবেন আসলে রাত 9টা, গ্রামের সন্ধ্যা মানে অনেক রাত। তো আমি তখনকার ধানের ইতিহাসগুলো আমি পরে বলবো, কিন্তু তখন ছিল মানে ধান কাটা ছিল, কিন্তু হালকা হালকা শীত, প্রচন্ড শীত। কিন্তু আমার ভয়, আমি ওখানে যাব না। আমার ভয়, আমি যে তার বাড়ির কাছে যাব না, আমি পিছনে অনেক দূরে, মানে তার বাড়ির পিছনে যে একটা জঙ্গল আছে, জঙ্গল পিছনে আর 2 ক্ষেত পরে আমি দাঁড়াইছি, হালকা হালকা জ্যোৎস্না, সে আমাকে ওখান থেকে দেখতে পারবে ফলো করলে। আমি যাই ওখানে দাঁড়াই আছি, সে বারবার আসছে গেছে, এইভাবে করতে করতে সে বুঝতে পারছে যে আমি আসছি। সে বদনা নিয়ে ঘর থেকে, ও যে রুমটায় থাকতো, সে আর তার একটা কাজিন থাকতো, কাজিনতে বান্ধবীর মতোই রুমে থাকতো, কারণ কোনো ভাই বাড়িতে নাই। সে বদনা নিয়ে আসতো, আইসে ওই যে তাদের টয়লেটের ওখানে বদনাটা রাইখে সে আইসে পড়তো এইদিকে আমার সাথে দেখা করতে। সে আসছে, আইসে সেরে ওই জায়গায় কথা, সে মানে কথা কি মানে সব ধরনের, মানে সে আমি যেটা বলবো সেটাই, আমি যত বছর পর বিয়ে করব সেটাই, এবং কোনো মানে দ্বিমত নাই, আমি যেভাবে চালাবো সেভাবে চলবে। ওকে, তার যে কিছু কিছু ছিল যে ওই জায়গায় দাঁড়াই থাকতে হইব, প্রতিদিন দেখা করতে হইব, এগুলা আমি বলছি এটা। আচ্ছা, তো ঠিক আছে, সেই শর্তে রাজি হইলাম। এবং ওই দিন রাতে যে আমার জন্য এত কিছু গিফট কিনছে এটা আমি জানি না। 2টা পোলো শার্ট, তারপরে তার ভাই ওই যে থেকে তার লেগে কসমেটিকের যা কিছু, আমি কখনোই সাবান স্নোজ বলেন কোনো কিছুই কিনতাম না, সে মানে ওগুলা অনেক কিছুই দিত। তারপরে টাকা, এগুলা সব আমার জন্য করে রাখছে। তা আমি নেব না, ওই যে আবার আগের মতো শুরু করছে, তো বাধ্য হয়েছে আর কি নিতে। তো আবার শুরু হইলো যে আমি বাড়িতেই থাকি, বাট এই অবস্থায় মানে চলতেছে, কিন্তু আমার বাড়ি থেকে জানে না যে তার সাথে আমার সম্পর্ক আবার চলতেছে। তো এই অবস্থায় চলতে তো তার একটা মানে তার যে চাচা আছে, চেয়ারম্যান ছিল তখন, তুরাব চেয়ারম্যান, তার অনেক প্রভাব ছিল। সে দিদার বাসা তাদের সাথে চলাফেরা করতো আমাদের এলাকায়,
নেতা। তো তার ওয়াইফ একদিন তার যে রাখাল আছে, রাখাল যাইতেছিল আমাদের ওই যে ছোট্ট একটা বাজার আমতলা মোড় থেকে বাড়িতে, আমার বাবা একটা ব্রিজে বসা, সে চোখের মধ্যে লাইট মারছে আমার বাবা বলছে তুমি চোখে লাইট মার লাগে, তো তুমি চোখে লাইট মারার কিছু নেই, তুমি এমনি দেখো। এক কথায় তর্ক হয়েছে। চেয়ারম্যানের বউ খুব মানে বাজে একটা মহিলা ছিল, এখন সবাই অনুভব মানে সবাই জানে এলাকার। তো সে ওখান থেকে আসছে, আইসে এই বাজারের কাছে আইসে চিল্লাই আমার বাবাকে অনেক ঝাঁতা বলতেছে। এর মধ্যে আমি ওই বাজারের মোড় থেকে আড্ডা দিয়ে যাইতেছি, দেখলাম যে এই অবস্থা। তো চেয়ারম্যান পাশেই, এক সময় চেয়ারম্যানের সাথে আমার বাবা চলাফেরা করতো। আমি বললাম যে আপনি কিছু বলবেন না, সে কিছু বলতেছে না। তো তার ছেলে হইলো আমার ফ্রেন্ড গনি, নাম হলো গনি। তারপরে সে ওই তার ছেলেকে বলতেছে তুই যদি আমার আপন ছেলে হইতি এই কথা বলে যাইতে পারতো, কারণ সে কিছু বলতে পারবে না, কারণ আমাদের মানে গ্রুপটা অনেক শক্তিশালী এবং সে কিছু বইলে পারবে না, কারণ তার বাড়ি, সে মানুষ হয়েছে চরে, এখানে থাকে। তো তার সাথে আমার হঠাৎ করে একটু কথা কাটাকাটি হয়েছে আমার মানে মমতার সাথে। কথা কাটাকাটি হওয়ার পর আমি 3-4 দিন যাই না যাওয়ার কারণে সে খবর দেয়, আমি যাই না। পরে আমি ওই যে আমি বাজার থেকে একদিন আসতেছি, তো আমি গেছি রাজ্জাক, মানে ওই যে রাজ্জাকদের বাড়ি যাইতেছি। রাজ্জাকের বাড়ির কাছাকাছি গেছি, তখন বলতেছে তুই কি চাস, তুই যদি এখন মমতার কাছে না যাস মমতা কিন্তু বিষ খাবে। তা আমি ভাবলাম যে বিষ খাবে, এত বড় কথা। তো দৌড়াই আমি আগে যাই ওই মসজিদে মাগরিবের নামাজ পড়ছি। এর মধ্যেই তার এক কাজিন ছুটো আর কি, সে এসে দাঁড়াইছে, বলতেছে ভাইয়া আপনাকে ডাকে। কে? মমতা। আমি বললাম যে এখন না বললেও যাবো, কারণ আমি তো ব্যাপারটা বুঝতে পারছি। তা আমি যাই বললাম কি হয়েছে। তার যে ওই যে বড় কাজিন বান্ধবীর মতো, যে সে শুয়ে আছে, কিছু বলে না। কি হয়েছে? বললো যে আপা তো বিষ খাইতে ধরছিল, তার 1 বছরের সিনিয়র আর কি কাজিন, বিষ খাইতে ধরছিল, তো আমি পারাপারি করে করছি, লাস্টে পেঁপে খাইছে, পেঁপের মধ্যে বিষ লাগছিল, জিমাইতেছে। কেন? যে আপনি নাকি তার সাথে মানে সময় দেন না ভাই। আমার ব্যাপারটা তো খুব সিরিয়াস হয়ে গেছে, আমি কি করব। আমি মানে হ্যাঁ সম্পর্ক আছে ঠিক আছে, কিন্তু আমার তো তাকে বিয়ে করা বা এই এত সময় অল্প সময়ের মধ্যে কিছু করার মতো নাই। তো ওই দিন কোনো মতে গেল। আমি বললাম যে সে যে আমাকে শর্ত থেকে তো সইরা আসছে, কিছু করেন। এখন যদি আমার গার্ডিয়ান জানে তো সমস্যা, কি করি আমি কিছু বুঝতেছি না। তারপরে জাস্ট আরো মাসখানি গেল, মাসখানি যাওয়ার পরে সে কি করলো, ওই সম্পর্ক আবার ওইভাবে খারাপ, মানে তার মতো চাহিদা হচ্ছে তাকে সময় দিতে হবে, কিন্তু আপনি সময় দিতে পারছেন না, এটা আসলে সম্ভব না। পরে সে কি করছে, একদিন সন্ধ্যায় আমি ভাত খাইতেছি, রাতের এই সাধারণত গ্রামে 7:30-8টার মধ্যে খাওয়া হয়। আমি, মা, ভাবি আর ভাতিজা আমরা ভাত খাইতেছি। এর মধ্যে ভাত খাওয়া শেষ আমি আমাদের রাস্তার ধারে তো আমাদের বাড়ি, বেরোয় দেখি যে গাছের আড়ালে একজন বেরোইতে দৌড়ে আবার ঢুকে। কে এটা? আমি বলছি কে? আমার মা জানে যে আমি ভীতু, কিন্তু তার ছেলে যে সাহস না ভেঙে গেছে এটা তো আমার মা জানে না। আমার মা এই তুই কি ভয় পেয়েছ? আমি বলছি না মা ভয় পাইনি। আমি কে? কথা বলে না। কাছে যাই দেখি যে ও লাকেশ নিয়ে, তার মার গয়না বা তার যা ছিল মানে সব কিছু নিয়ে, লাকেশ নিয়ে আমাদের বাড়িতে হাজির। তাকে আমি ধরে বাড়ির ভিতরে নিয়ে আসছি। নিয়ে এসে বলছি তুমি কেন আসছো? বললো যে তুমি জানো না কেন আসছি। বাহিরে বললে কথা হবে, আমার মা ডাইকে নিয়ে ঘরে যায়, বলতেছে দেখো তার অবস্থাটা জানো, সে একটা স্টুডেন্ট, সে তোমাকে কিভাবে, ইন্টারে পড়ি, বলতেছে সে তোমাকে কিভাবে করবে। আমার ভাবি বুঝাইতেছে না, কারো বুঝ মানে না, আস্তে আস্তে সব জানাজানি হয়ে গেছে এবং এলাকা পুরাটা জানে, মানে মেয়েটা ঘর থেকে বের হয়ে এসেছে। তখন আমি কি বললাম মাকে যে মা ও কার কাছে থাকবো তুমি তাকে বলো, কারণ তখন আমি ফ্যামিলি দিকে হয়ে গেলাম, কারণ আমার তো নাই, আমি যদি বলি রাজি, কারণ আমার ফ্যামিলি তো এমনি আমি খাইতে পারি না, আমি আরেকটা মেয়েকে নিয়ে কিভাবে। তখন আমি বললাম মা তুমি ওকে পারো বুঝাই, গেলে ও গেলে যাবো, না গেলে নেই, আমি চলে গেলাম, আমি আর এই এলাকায় থাকবো না মা, আমি ঢাকা চলে গেলাম। এই কথা বললে জাস্ট তাকে বই দেখায় আমি সরে যাই, আমি দৌড়াই গেছি আমার ওই ফ্রেন্ডের কাছে। আমার ওই রাজ্জাকের কথা আবার এসে মানে রাজ্জাকের যাই বলছি, ও দৌড়াই আসছে, এসে কারো কথাই বুঝতেছে না। আমি আমাদের ঘরের সাথে এবার হইলো আমাদের টয়লেট বা ইডা, ওই পাশে পিছন দিয়ে এসে খালি খালি বলতেছি লাহলা কথা ইলেবেলা, মানে আমি বলতেছি যে সে যাতে চলে যা, কারণ এই মুহূর্তে তো আমার দ্বারা বিয়ে করা সম্ভব না, আমি একটা স্টুডেন্ট। হ্যাঁ, তো সম্পর্ক আছে ঠিক আছে, এটা তো এই যেই করতেছি না, রাত বাজে 11:30। এই 11:30টার সময় মানুষজন তো এলাকা পুরা জানাজানি হয়ে গেছে। তো তার চাচা চেয়ারম্যান, তার বাবা একবার আসছিল, এসে মারতে গেছে না জানিস, তাকে 4-5 জন মহিলা নিয়ে আসতে বলছে, সবাইকে কামড়ায় একাকার করে বলছে, ঘর থেকে তাকে বের করতে পারে না, এবং সে বলছে আমাকে বের করলে আমি কিন্তু আত্মহত্যা করবো। একই কথা, আসছি আমাকে বিয়ে করতে হবে বা বিয়ে করতে হবে। তো
সেক্ষেত্রে আমার পরে যখন কেউ না বুঝছে, তার চাচা চেয়ারম্যান আসছে, আইসা সাহেব বললো, দেখ মা, ওর কাছেই আমি বিয়ে দিব, লালচানের কাছেই তোকে বিয়ে দিব, কিন্তু অনুষ্ঠানের মাধ্যমে, আমাদের তো একটা ইজ্জত আছে, তার মেয়ে আবার বিয়ে হয়েছে এইভাবে প্রেম করে। তো বলতেছে আসলে একটা ইজ্জতের ব্যাপার, তো আমি তোকে বিয়ে দেবো, আমি তোকে কথা দিলাম, তুই আমাকে বিশ্বাস কর, বিয়ে এইভাবেই হবে, ঠিক আছে? তে তার চাচা বুঝাইয়া ওই দিন নিয়ে গেছে। যাওয়ার পরে তো যায় সেটা ইচ্ছা মতন মায়ের বাড়িতে নিয়ে ইচ্ছা মতন মায়ের। তো সকাল হয়েছে, সকাল হওয়ার পরে মানুষ হিরিক লাগছে যে ওই বাড়ি ওই মেয়ে বেরিয়ে গেছিল তার ওখানে, এবং সবাই জানাজানি হয়েছে, এবং আমার ফ্রেন্ডরাও বিশ্বাস করতে পারতেছে না যে তুই, তোর সাথে তার সম্পর্ক, কারণ আমি এটা গোপন রাখছি। তো সবাই যেই যা তাকে একই কথা বলে, শুধু এক কান্না যে আমি লালচানকে চাই, আমি কোনো কিছুই চাই না, লালচানকে চাই। সবাই ভাবতেছে যে আমি ঔষধ করছি, মানে সবার একই ধারণা, এরকম পাগল হতে পারে না কোনো মেয়ের, ওষুধ করছি, মানে কোনো কিছুই মানে না এক কথা। তো এই অবস্থায় আমি তো বাড়িতে থাকতে পারি না, কারণ আমার তো বুঝতে আছেন আমার ফ্যামিলির অবস্থা কি, আর আমাকে তো পড়ালেখা করাবে না, এই মেয়ের জন্য বাহিরে রাখছে, আবার এই সম্পর্ক। তো আমি কি করছি, সকালবেলা ব্রাশটা নিয়ে কোনো মতে ফ্রেন্ডের ওই যে ওই ঘরে থাইকা ব্রাশটা নিয়ে, মানে আমি গেছি গিয়া মেলান্দ যে বাজারের ওখানে, পরে তাকে 4 দিন 5 দিন এইভাবে রাখছে, তার মাঝে মানে কোনো পাগলামি চায় না, কবিরাজ থেকে শুরু করে সব কিছু দেখান শেষ। তো তাকে নিয়ে যাবে, তার ভাই আসছে, তাকে নিয়ে তার ভাই তার বাবা রিক্সায় উঠাইয়া নিয়ে যাচ্ছে, মানে তার বাড়ি থেকে নিয়ে যাইতেছে। এটা অনেক মানুষই ফলো করতেছে, কারণ এরকম ঘটনা সবাই ওইদিকে যা দেখতে যা কৌতূহল। যখন এই বাজারের মোড়ে আসছে, ওই রিক্সা থেকে লাফ দিয়ে পড়ে গেছে, পড়ে আমাদের বাড়ির দিক দৌড় দিছে। তো দৌড় দিছে, পরে দৌড়ায় আবার ধরছে, ধরে তাকে নিয়ে চিটাং গেছে, সেই চিটাংয়ে থাকে। তো চিটাংয়ে তার ওখানে যে জীবনটা কাটছে সেভাবে আমাকে শর্টকাটে যেটা বলছে আর কি, যেটা আমি বলি। আচ্ছা, চিটাংয়ে নিয়ে যাওয়ার পর তাকে মাজারে বিভিন্ন জায়গায় নিয়ে গেছে, সে বলছে তার ভাই নিয়ে ঘুরাইছে, বলছে তুই এখানে চা, সবকিছু তোর মাঝে যদি ওষুধ করে থাকে বা তুই সব ভুলে যাবি বা করে দেবো। সে ওখানে যায় বলছে, আল্লাহ তুমি যদি তার সাথে আমার মিলে দাও, আমি দেবো, একটা কোরআন খতম দেবো, এইভাবে ও এভাবে বলছে। এদিক থেকে নির্যাতনের মাত্রা, আমি তো বাড়িতে থাকি তখন, তার চাচা চেয়ারম্যান তার এক লোক দিয়া আমার আপন ভগ্নিপতি যে আছে, তারও একই এলাকায় বোন বিয়ে দিছি, সেই ভগ্নিপতিকে মারছে। বাজারের পাশে আমার ভগ্নিপতির এক ক্ষেত আছে, জমির ক্ষেতে মারছে। মারার পরে প্রায় 300-400 লোক জমা হয়েছে বাজারের মোড়ে। তা আমি শুক্রবার লাঞ্চ কইরা আমার ওই এক ফ্রেন্ডের পাশে, এই বাড়িতে ফ্রেন্ড মোজাম্মেল, তার বাড়িতে বসে আছি। এক মহিলা যায় বলে কি, তুই কি চাস, তোর ওই ভগ্নিপতিরে তো মারছে, কে মারছে, ও মুখে মারছে। তো তখনকার চাপাটি বলেন, রামদা বলেন, এগুলা আমাদের কাছে মানে খেলনার মতো, কারণ আমরা ওই যে ক্লাব থেকে শুরু করে তখন একটা ছিল। তো এর 3 দিন আগে জাস্ট ওই যে আমার বন্ধু যে চেয়ারম্যানের ছেলে গনি, তো ও আমার কাছ থেকে একটা রামদা নিয়ে গেছে। তো আমি কি করছি, আমার মা এগুলো আবার সারাই রাখতো, আমি খড়ির মাছার মধ্যে চাপাটি ঢুকাইছি, খালি আসারি বোঝা যা, আমি এটা টান দিয়ে নিয়ে দৌড়াই গেছি। চেয়ারম্যানের বাড়ির কাছাকাছি গেছি, সবাই কাইরে নিছে আমার কাছ থেকে। এটা নেওয়ার পরে আমি জাংলার বাস ছিল, সে বাস নিয়ে দৌড়ায় যাইতেছি, এর মধ্যে এক মহিলা বলে কি, এই লোক তোমার ভগ্নিপতিরে মারছে, তার বাড়ি হলো বালুরচর। তো সেই লোককে ইচ্ছে মতন বাইরেছি, আমার পাশের পুকুরে চেয়ারম্যান মাছ মারতে, তার হলো 9টা পুকুরে এক সিরিয়ালে, প্রভাবশালী। বাঁশ দিয়ে বাইরে যাবে, পাকা ধানে আমি বাঁশ ভাঙ্গে গেছে, সে এই পাকা ধান থেকে মানে কোনো মতে কাঁচার বাইরে উঠছে, আমি অমনি মারছি বাড়িতে। সে দৌড় দিয়েছি, আমি বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে সে ভাবছে ওখানে গেলে মারতে পারবো না, আমি ওখানেই দৌড়ে যাই, ওখানেই মারতেছি, তার বাইরেতেছি। এদিক থেকে যে 300-400 মানুষ হয়েছে, ওই এটা হলো সেকেন্ড মারামারি। আরো মানুষ সবাই দেখতেছে, কিছু বলতেছে না, আর চেয়ারম্যান খুব প্রভাবশালী, অনেক কিছু বলতেছে না। এর মধ্যে জনগণের বাইরে দিতেছি, চেয়ারম্যানের বউ কি করছে, ভিতর থেকে একটা দা নিছে, এই যে তরকারি কাটা দা, এটা নিয়ে গ্রিল খুলে আসতে ধরছে, মানে ও আমার মারবো। আমি কি করছি, গ্রিলের মধ্যে বাঁশ দিয়ে দিছি বাড়ি। সে কি করছে, মানে হয়তো কোনোভাবেই ঠাস করে পড়ে গেছে ইয়ের মধ্যে, তার ফ্লোরের মধ্যে পড়ে যাওয়ার পরে এর মধ্যেই আমার চেয়ারম্যানের নিচ থেকে খালি বলতেছে, এ লালচান থাম থাম, অনেক করছস থাম। সে তো পুকুরে মাছ মারতেছে মাঝিদের সাথে, জেলেদের সাথে, হ্যাঁ, তার তো ব্যবসা ছিল, বিশাল ব্যবসা। এর মধ্যে আমার এক জেঠিমা, সে আমাকে থাবর দিয়া ওখান থেকে নিয়ে আসলো। কারণ আমার একটা স্বভাব ছিল কি, আমি মারামারি অনেক করতাম, কিন্তু অন্যায়ভাবে কাউকে মারতাম না। তো আমি কখনো মরে গেলেও আমি আমাদের দৌড়াই পালাইতাম না, এই স্বভাবটা আমার ছিল না।
তো আমার জেঠিমা যখন থাপড় দিয়ে দিকে নিয়ে এসে পড়ছে, তখন সেই চেয়ারম্যান বলতেছে আমাকে, আমার মরা বাবার কসম খাই বলতেছি, তোকে আমি জেলের ভাত খাওয়াই সারবো। আমি বলছি তুই যা করিস, আমি প্রস্তুত আছি। তা আমি বাড়িতে গেছি। আমাদের তো ঘর এমনিই নাই, একটা ঘর বাড়ি থাকে আর একটা একচালা ঘর। তো আমি বাড়িতে আছি, সবাই বলতেছে চেয়ারম্যান, কিন্তু তার একটা বাহিনী ছিল, স্টিল বাহিনী। তার একটা মানে ইয়ের নাম, মানে সংগঠনের নাম হলো স্টিল বাহিনী। এই স্টিল বাহিনীর সদস্য ছিল প্রায় 30-40 জন। এগুলো নিয়ে সে আমার বাড়িতে বাড়ি ভাঙতে যাবে। এবং ওই রামদাটা তার ছেলে যায় না, কিন্তু তার ছেলের কাছ থেকে রামদাটা নিয়ে, রামদা হইলে চেয়ারম্যানের গাড়ে প্রায় 30-40 জন লোক আসতেছে আমার বাড়ি ভাঙবে। তো আমি তখন কি করলাম, যে সবাই বলতেছে তুই পালা, তোরা মাইরে ফেলাবো, চেয়ারম্যান আইসো। তাদের বাড়ি থেকে আমাদের বাড়ি ম্যাক্সিমাম 2000 মিটার হবে আর কি, 2000 বা 2500 মিটার হবে, এরকম হবে আর কি। তো যখন সে মাঝামাঝি রাস্তায় আসছে, আমাকে কেউ আসতে দেয় না। আমি কি করছি, তো দৌড় দিয়ে আইসে ওই যে আমার কাছে এক রামদা ছিল, তার কাছে দিয়ে দিছি, একটা ধার দিছি, ওই রামদা নিয়ে আমি দৌড়াই আসছি। আমার হচ্ছে, আমি বলছি যারা আমাকে ছাড়াইতে আসতেছে, আমার যে আসবে তাকে মারবো। এন্ড আমার সবাই ভাবতেছি এই ছেলেটা আজকে মেরে ফেলবো ওরা। তো আমি দৌড়াই কাছাকাছি গেছি, তার দূরত্ব আমার দূরত্ব 100 থেকে 200 গজ হবে এরকম। আমি দৌড়াই গেছি, আমি একা, তারা কিন্তু সবাই। আমি বলছি আমি একটা হইলো মাইরে ফেলবো, আমার কাছে আসলে একটা হলো মাইরে ফেলবো। হ্যাঁ, তো বুঝছে যে ব্যাপারটা। আর ও খুব ব্রেনিয়ান ছিল চেয়ারম্যান, ঠিক আছে। সে বলছে সবাই চলো ব্যাক করছে, সাথে সাথে থানায় ফোন দিছে। ম্যাক্সিমাম আধা ঘন্টার মধ্যে থানা পুলিশের পিকআপ আসছে। আসার পরে আমার চাচা, আপন চাচারে বলছে যে মজিবর, তুমি আমার চাচা নাম মজিবর, তুমি যদি সাক্ষী না দাও তোমার আমি আসামি দিব। আমার আপন চাচা আমার বিরুদ্ধে 1 নাম্বার সাক্ষী দিছে, দিতে বাধ্য। তো এই যে আমার নামে মামলা হইলো, আমি তো এলাকা ছাড়া। তখন আমি জীবনে 3 নাম্বার মামলা, 3 নাম্বার মামলা। তখন একটা মামলা দেয় নাই তারা, একসাথে তারা 3টা মামলা দিছে। আচ্ছা, 3টা মামলা দিছে। তো তখন তো আমার জীবনে প্রথম আমি এককভাবে মামলা, এর আগের মামলাগুলো যৌথভাবে বা কেউ সাথে ছিল শেয়ার করতে পারছি, কিন্তু এককভাবে শুধু মামলা আমাকে একা দেয় নাই। দ্বিতীয় দিছে আমার ভগ্নিপতিকে, তৃতীয় আমার ভাইকে, চতুর্থ আমার বাবাকে। সেটা হচ্ছে যে আমার ফ্যামিলি সবাইকে। এবং আপনার মমতা, মানে দুজনের প্রেমের কারণে আজকে এই মামলাটা খেলেন আপনি। আচ্ছা, এবং এটা জড়িয়ে গেলেন এভাবে। জি। তারপরে এই মামলা দেওয়ার পরে আমাদের ফ্যামিলি সবার নামে মামলা, তো কেউ তো থাকতে পারে না। তখন বাবার একটা ফার্নিচারের দোকান ছিল, বাজারে কাঠের ব্যবসা করতো, ওই যে লোক দিয়ে ফার্নিচারই করতো। মোটামুটি একটা ভালো অবস্থায় বাবা গেছে আর কি। বাইরেও একটা দোকান নিছে, বাজারে একটা জুয়েলার্সের দোকান নিছে, করতেছে। এর মধ্যে মামলা 3 মাস এই মামলার কারণে দোকান বন্ধ। আপনি কি তখন আপনাকে অ্যারেস্ট করলো নাকি আপনি পালাই গেলেন? আমি তো পালাই গেলাম। আমার মামলা হওয়া মাত্র আমি চলে যাইতাম, আমাকে রাখতো না, তারা কাছে থাকতো, হয়তো থানায় থাকতো, কিন্তু আমাকে থানার বাইরে রাখতো। জামালপুর জেলায় থাকতাম, বিভিন্ন জায়গায় থাকতাম, তো আত্মীয়র বাড়ি বাড়ি থাকতাম। কিন্তু আমার পড়ালেখা একটা ইয়ারও আমার লজ্জায় নাই। এর মধ্যে মানে সবার ব্যবসা বন্ধ, টাকা পয়সা তো যাচ্ছে। তো বলছে যে আমরা উকিল ধরছি প্রায় 7 জন, তারা বলছে 1 নম্বর আসামি আটকা পড়বো, প্রিপারেশন নিয়ে আসতে বললেন, কারণ 1 নম্বর আসামিকে এটা চালানোর কোনো ওয়ে নাই। তো আমার ভাই তখন এক উকিলের মাধ্যমে এক ম্যাজিস্ট্রেটকে তখন প্রায় 25,000 টাকা দিয়ে দিছে, বলছে জামিন হতেও পারে না হতে পারে, উকিল এইভাবে বলছে, তবে আমি চেষ্টা করব। তো ফাইনালি আমার জামিন হয়েছে। তখন আমার জামিন হয়েছে। জামিন হওয়ার পরে আমি বাড়িতে গেছি। এদিক থেকে যে আমি পলাই আছি 3 মাস এদিক থেকে পুলিশে খুঁজে, এদিক থেকে তার যে বাহিনীর লোক আছে খুঁজে, এমন কোন আত্মীয় বাড়ি নাই আমার বাড়ি ঘরে তো যায় ভাঙচুর করে, তারা নাই যে তারা খুঁজে না। তো এই অবস্থায় পরে 3 মাস পরে যখন জামিন হয়েছি, জামিন হওয়ার পর আসছি, আমার কাছে মনে হয়েছে আমি এমন শক্তি অর্জন করে আসছি এবং সাহস অর্জন করে আসছি, 2-4টা চেয়ারম্যান আমার সামনে কিছু না। আমার কাছে তখন এরকম মনে হয়েছে। আমি বাড়িতে রাতে আসছি, আইসে সকালবেলা কোর্টে যখন দাঁড়ালেন আপনি, তখন কি মনে হচ্ছিল? তখন মনে হচ্ছে যে আমি তো আটকা পড়বো, আমি লুঙ্গি পরে আসছি, কারণ কোর্টে জেলে গেলে আমার লুঙ্গি পরে যেতে, ওই প্রিপারেশন নিয়ে আসছি। কারণ মনের ভিতরে তখন ওইটা যাচ্ছে যে এখন আটকা পড়বো, কিছু করার নাই। অ্যারেস্ট হয় নাই, হাজিরে দিতে না, মানে আপনি কোর্টে তো হলে কোর্ট থেকে অ্যারেস্ট করবে, যে নিয়ম। কিন্তু আপনি যেটা বলছিলেন যে ওই সময়টাতে কি মমতার সাথে আপনার কোনো যোগাযোগ ছিল? না, সে চিটাং, আমি তখন মামলায় খাই, আমি এই অবস্থায় আছি। মমতার প্রতি ভালোবাসা ছিল ওই সময়টাতে? ভালোবাসা আছে, কিন্তু আমি তো না, তার প্রতি কোনো রাগ নাই। তার মধ্যে একটা কথা বলি, তাকে যখন চিটাং নিয়ে গেল, যেদিনকে নিয়ে যাই, এর মাঝে আমি শুনছি যে নিয়ে যাইতেছে, আমি অনেক কাঁদছি। এবং আমার 3টা মুরগি ছিল, আমার ওই ফ্রেন্ড যেটা রাজ্জাক, তাকে বলছি তুই কি আমার সাথে চিটাং যাবি?
আমি ওকে ভালোবাসি, আমি যে কোনো মূল্যে তাকে চিটাং কই ঠিকানা দাও, আমি কোনো ঠিকানা জানি না, চিটাং লাগলে যাই ওখানে দিনমজুরের কাজ করবো, তো আমি তাকে নিব, তাকে মানে তার সাথে দেখা করবো, তাকে আমি ওখান থেকে নিয়ে ভাগবো, এরকম প্রিপারেশন ছিল আমার। এর মধ্যেই মামলা খাই আমি এই করলাম। মুরগি নিয়ে কি বলতে চাচ্ছিলেন? মুরগি মানে আমার 3-4টা মুরগি ছিল, এটা আমার মা পালতো, মানে আমি এই 3-4টা মুরগিও বিক্রি করে দিছি, যে টাকা আমার তো তখনকার টাকা নাই যে কোনো মতে ভাড়া নিয়ে আমি চিটাঙে যাবো, যাই ওখানে দিনমজুরের কাজ করি, আর যেটাই করি আমি কইরা আমি তার সাথে যোগাযোগ করবো এবং তাকে নিয়ে আমি মানে পলাবো ওখান থেকে, এটা আমার টার্গেট ছিল। এর মধ্যে মামলা খাই আমি। তো জামিন হলো আপনার? আচ্ছা, জামিন হওয়ার পর বাড়িতে আসছি, আসার পর আমার তখন মানে সকালবেলা ট্রাউজার পরছি, কোট পরছি, পইরা আমি এমনভাবে রাস্তায় যেতেছি যে মানে অনেক দিন পর আসছি না এলাকায়, যেই দেখে দৌড়তে যায় বলতেছে ওই যে লালসান আসছে, মানে চেয়ারম্যান বাড়ি খবর দিতেছে। কারণ আমার তো রিকল হাতে, মানে যে জামিন হইলে যে রিকল পাই, রিকল হাতে, যে পুলিশও ধরতে পারবে না এখন, তারা ওখানে কিছু করতে আইলে মারামারি লাগলে আবার করবো, কিন্তু আমার ওই রকম একটা মনের মধ্যে হয়ে গেল। তো এইভাবেই চলতেছে। তখন আমার মা বলে, না তোকে আর বাড়িতে রাখবো না, তোকে বাড়িতে রাখবো, তুই খালার বাড়ি থেকে পড়ালেখা করবি, কারণ ওরা তোকে মারবে বা তোকে শেষ করে দিবে, কারণ তাদের সাথে আমরা পারবো না। পরে আমি খালার বাড়ি থাকি, আমার খালার বাড়ি হচ্ছে নোলের চর একটা জায়গা, ওখানে থেকে আমি পড়ালেখা করতেছি, তখন আমি 2nd ইয়ার আর কি। মমতার সঙ্গে যোগাযোগ? হ্যাঁ। তো একদিন ঈদ আসছে, ঈদের সময় সে বাড়িতে গেছে, তার ভাই সবাই গেছে, তার ভাইরা বলছে যে তোকে আমরা বিয়ে দিতে চাই, একটা আর্মির একটা ছেলে দেখছে, আর্মিতে চাকরি করে, তো টাকা পয়সা যা লাগে আমরা দিয়ে একটা বিয়ে দিব, তো তুই কি বলিস? তো বলছে যে আমি পড়ালেখা করবো। ওই পড়ালেখা যদি তোর করার ইচ্ছা থাকে ওই ছেলের ওখানে যাই পড়বি। বলতেছে না আমি পড়ালেখা করবো। বললো দেখ যদি 3-4 লাখ টাকা খরচ কইরেও বিয়ে দিতে হয় বা তাকে দিয়ে দিতে হয় তাও আমরা দেবো। পরে বলছে 3-4 লাখ টাকা দিতে হলে তাহলে লালচানকে দাও। জেন বলছে লালচানকে দাও, মানে আমাকে দাও। তাদের মাথা তো গরম হয়েছে, যে মেয়ে বলছে সব ভুলে গেছে, আসছে এখন আবার তার ভূত মানে দিচ্ছে তাকে মায়ের দেওয়ার পরে সে রাতে এই মেয়েরা বিষের বোতল কই পায় আমি জানি না, আসছে আমার বাড়িতে আইসা আমার ভাইকে বলছে দেখেন আপনি যদি আপনাদের নামে তো মামলা আরো আছেই, আপনি যদি এখান থেকে আমাকে বের করে দেন আমি বিষ খাবো এবং এর জন্য দায়ী আপনি। আপনার বড় ভাইকে? আমার বড় ভাইকে। বড় ভাই তো আপনাকে খুব ভালোবাসতো? খুব ভালোবাসতো। আমার বড় ভাই না থাকলে তো আমার সবকিছুই আমার বড় ভাই। তো ভাইকে এটা বলছে, এখন ভাই অনেক বুঝছে যে এখন মামলা হাতে 3টা মামলা, কিন্তু শেষ হয় না, জাস্ট জামিন হয়েছে, মামলা কিন্তু আছে। এখন যদি আবার এই মেয়ে একটা অ্যাক্সিডেন্ট করে তাহলে তো আমাদের অবস্থা ভালো না। তো তখন কি করলো ভাই, করে রাতের বেলা গেছে আমাকে নিয়ে আসতে। তা আমি তো জানি যে 6 মাস এই মেয়ের সাথে আমার কোনো যোগাযোগ নাই, এর প্রশ্নই আসে না হবে। তো ভাই আমাকে যায় রাত 3টার সময় যখন আমাকে তুলছে, তখন আমার খালা শুই না কাঁদতেছে, ভাই বলতেছে মার অসুখ, খালা কাঁদতেছে, আমি বলছে মার অসুখ, কোনো সমস্যা নাই। পরে আমি অনুমান করছি বা বুঝছি যে ভাইয়ের সাথে যে লোক গেছে সে একটু ইঙ্গিত দিচ্ছে যে মেয়ে এসে উঠছে, তা আমি বিশ্বাস করিনি। এরপরে যখন বলছে ভাবলাম পলাই, আবার ভাবলাম যদি পালাই আমার ভাই ভাববে আমাকে বিপদে ফেলে আমার ভাই পলাইলো। আমি কিন্তু 2 ডিসিশন নিয়ে করতেছি। তারপরে এখন আমি যদি এই অবস্থায় করি, ওই বিয়ে বউ থাক না থাক বিয়ে যদি করি তাহলে তো আমাকে পবিত্র হইতে হবে। তো পবিত্র হইতে গেলে আমি যদি কোনো টিউবওয়েল চাপি বা গোসল করি, এগুলো তো আমার বাবা মা বা সবাই তো আরো রাইগে আছে, হ্যাঁ ছেলের তাহলে ইচ্ছা আছে বিয়ে করার জন্য। তা আমার পাশের বাড়ি একটা, ওই যে আমার ক্লোজ ফ্রেন্ড একটা আছে মোজাম্মেল, ওর পাশের বাড়ি, ওর যাই বললাম কি করা যায়। ও আবার কি করছে, প্রেম করে 17 দিন আগে, আমার যা 17 দিন আগে ও প্রেম করে ওইভাবে দেখা করতে যায়, ধরা খাইয়ে বিয়ে করছে। এখন ও ভাবতেছে যে তাইলে তো একটা মানে সঙ্গী পাইলাম, ও নিজের খুব অসহায় ভাবতেছে যে আমি বিয়ে করছি আমার লাইফ শেষ। এখন ও যখন এটা দেখছে মনে মনে অনেক খুশি যে সঙ্গী পাইলাম, তো ও খুশি। আমাকে বললো যে এক কাজ কর, তুই লুঙ্গি নে, আমার ভিজে লুঙ্গি আছে, এটা নিয়ে গোসল কর, আমার টিউবওয়েল চাপলে তো আওয়াজ পাবে, আমাদের পুকুর আছে, পুকুরটা কাল শীতছে, লাস্টে যে মানে পুকুর সেচার পর যে লাস্টে একটু পানি থাকে না, তুই ওর মধ্যে গোসল করবি। আমি নামছি ওই পুকুরে, নামার পরে পানি তো পচার, যতটুক পানির মধ্যে পা দিছি কাদায় অর্ধেক আঁঠু গেড়ে গেছে আর একটু পানি। তো যাই হোক কোনো মতে পবিত্র হলাম, হয়ে আমি আসলাম, বিয়ে হলো। মানে এটা একদম প্ল্যান ছিল যে আপনাদের বিয়েটা হবেই, এটা আমার গার্ডিয়ানে মানে বাধ্য হয়ে করাইলো আর কি। তারপরে বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে সবাই দেখতে আসছে যে আমার বউ দেখতে আসছে। আমার কাছে মনে হইতেছে ওই সময়টায় যে মানুষের মনে মৃত্যু ভালো, মানুষে মানে বিয়ে করলে কি মানুষের স্বাভাবিক জীবন, মানুষ বাঁচে কিভাবে। কারণ আমি ওই সময়টা বিয়েটা আমার কাছে এমন লাগতেছে, কারণ আমার তো আমি তো না মোটামুটি ভাবে 2 টাকা ইনকাম করতে পারি না। পরের দিন গেল, সারাদিন শুধু মানুষ আসতেছে দেখতেছে, আমি জানাশোনা হয়ে যায়নি যে মেয়ে হয়ে গেছে, ওর বাড়ি থেকে আর নিতে আসেনি। মানে যখন দেখছে যে না মেয়েটাকে কোনোভাবেই কন্ট্রোল করা সম্ভব না, তখন আর কিছু করে না। তারপরে খবর দেওয়া হয়েছে, তারা বলছে আমাদের মেয়েকে আর নেব না।
তারপরে এখন আমার যে ওই দিন গেল, বিয়ে হয়েছে একদম ফজরের দিকে, তারপরে দিন গেল, রাতের বেলা থাকবো কই, আমার তো ঘর নাই। ভাই থাকে এক রুমে, ওই ছোট্ট একটা ঘর, মা থাকে একটা ছাপড়ার মধ্যে, ওখানে মা, আমি ওখানে যদি বাবা মার ওখানে থাকি, বাবা মা কই থাকবে। তো পাশের বাড়ি, আমাদের সাথেই ঘর লাগানো, পাশের বাড়ি আরেকটা মানে প্রতিবেশী, তাদের একটা ঘর খালি আছে, তার ছেলেরা ঢাকা থাকে, সেই ঘরে থাকি, আর মানুষ দেখতে যাও ওই করতেই যা। তো ভাই আবার রাতের বেলা যেহেতু হয়েই গেছে বিয়া, তার জন্য শাড়ি কেনাকাটা যা দরকার পরের দিন এগুলো সব কিনে এনে দিছে। কিন্তু আমি তার সাথে বাসর করি না প্রায় 1 সপ্তাহ। তার প্রতি আমার রাগ। হ্যাঁ, তাকে আমি ভালোবাসি, প্রচন্ড ভালোবাসি, কিন্তু আমি এইভাবে চাইনি তাকে। আমি প্রতিষ্ঠিত হবো, সে আসবে, এটাই স্বাভাবিক, কিন্তু আমি তো এইভাবে চাইনি। তো 7 দিন আমি ঘর থেকে বেরোই না, 7 দিন ঘর থেকে বেরোই না। কথা হচ্ছে না, কথাও হচ্ছে না মামুতার সাথে? তার সাথে কথা হয়, কিন্তু তার সাথে যে একটা অন্তরঙ্গভাবে কথা বলা, ভালোভাবে কথা বলা এবং এসব হয় না। তো এইভাবেই চলতেছে। তখন আমার লাইফ কি, একটা আমার হাতে, আমার কাছে বউ, দ্বিতীয়ত হচ্ছে দারিদ্রতা, তৃতীয়ত হচ্ছে আমার পড়ালেখা, এসএসসি ফেল করছিলাম এক সাবজেক্ট, সেটা পড়তে হবে, ইন্টারমিডিয়েট পড়তে হবে, সামনে পরীক্ষা আছে 6 মাস। তারপরে আমার বাবা বাজারে, ওই যে ফার্নিচারের দোকান ছিল সব শেষে মামলায় পড়ে, বাবা দিছে কাঁচামালের দোকান, সেই দোকান থেকে বাবা আসলে ওই যাচ্ছে একটু তরকারি এনে দেয়া, কিন্তু কোনো খরচ বের করে না, কারণ তার কিছু ঋণ আছে পার্সোনাল, এগুলা সত্যি জায়গা। ভাই জুয়েলার্সের দোকান কইরা যতটুকু ভাবে ও চালায় সংসার এইভাবে। কিন্তু বাবা আইসে বাজারে যে কাঁচামালের দোকান একা হয় না, আইসে মার সাথে শুধু খারাপ বিহেভ করে। হ্যাঁ, তোমার ছেলে বসে বসে থাকে, ভাত খাইতেছে, বউ নিয়ে এইভাবে এই করতেছে, তো সে আমার দোকানে যায় বসতে পারে না। তো এইভাবেই করতে মা আমাকে বলে যে তোর বাবা তো সবসময় এগুলো বলে, তুই তো খালি খেলাস, এখন আড্ডা মাইরা ঘুরস বা এই করস এই করস। তা আমি বললাম, মা আমার তো সামনে পরীক্ষা। বললেন, তা আমি কি করবো এখন? পুরো বাধ্য হয়ে বললাম যে ঠিক আছে, বাজারে যায় সেরা এই বাবার কাঁচামালের দোকানে বসি। ভাই না করছে যে বসার দরকার নাই, বাবার ব্যবসা থেকে কিছু আসে না, দেয় না, দরকার নাই, তুই পড়ালেখা কর, তুই পরীক্ষা দে, তারপরে কি হবো দেখবনি। পরে আমি কাঁচামালের দোকানে যাওয়ার পরে সারাদিন কাঁচামালের দোকানে করি, পাশাপাশি যে বই থাকে, যখন বেচা কিনা কম থাকে তখন আর্টসের সাবজেক্ট তো বানায় মনে লেখা যায়, যতটুকু পারি আমি একটু নিয়ন্ত্রণে নেই, এইভাবে পড়ালেখার পাশাপাশি তরকারি বিক্রি করি। হ্যাঁ, আমার যে একটা আমি ক্লাবের হয়ে করছি, আমি ইন্টার স্কুলে খেলছি না মেলান্দ উমিরুদ্দিন থেকে, এবং আমার একটা ফেস ভ্যালুটা মোটামুটি ভালো পরিচিত। তো সেদিক থেকে আমি লজ্জা পাইলেও আর লজ্জা তখন নাই, আমার এখন কিছু কি করতে হবে। তো সারাদিন তরকারি বিক্রি করার পরে, যেমন এই যে আমাদের হলো রোববার আর বৃহস্পতিবার হচ্ছে আমাদের হাট, এই হাটবারে কি করতাম, আব্বা এই যে কচুরমুখীগুলো আছে না, এখন তো 50-60 টাকা কিনা খাই, এই কচুরমুখী তখন 3 টাকা 2 টাকা কেজি বিক্রি হইতো। এই কচুরমুখী আমরা বস্তা কিনতাম। আব্বা ওই দিন দেখা গেছে ওই 2 হাটে কচুরমুখী কিন্তু ধরেন 5 বস্তা 6 বস্তা কিনা, বলতো তুমি বিক্রি করো। বাইরে আমি ডাকে বলতাম 3 টাকা কেজি কচুরি নেন 3 টাকা কেজি, এইভাবে বিক্রি করতাম। এই বাজারে ডাকতেন এরকম ভাবে, বাজারে ডেকে বিক্রি করতাম, মানে হাটবার তো যতটুকু বিক্রি করে শেষ করা যায়। তো দেখা গেছে ওই শেষে যখন বাসায় আসতাম, তখন বাবাকে বললেও হয়তো দিত, বাবাকে না বললেও নিছি 5 টাকা নিয়ে আমি ওই যে একটা মিষ্টি কিনতাম, পলিথিনে মিষ্টি কিনে নিয়ে যাই, বউকে খাওয়াইতাম। তো আমার তো তখন নিজের ইনকাম নাই, এই তারপরে দেখা গেছে ওতেই ও অনেক খুশি ছিল। তারপর বুন্দিগুলো আছে না, বুন্দি কিনতাম 5 টাকার বুন্দি, যেগুলো যে ইফতারের সময় খায়, এগুলা কিনে যায় খাওয়াইতাম। কিন্তু আমার খুব একটা কষ্ট গেছে, 35 টাকা তখন একটা ব্লাউজ ছিল, রেডিমেড মকমলের ব্লাউজ ছিল, রেডিমেড নাম ছিল, কিন্তু ওই সময় ওটা মোটামুটি গ্রামের জন্য পপুলার, শহরে কি জানি না। তো ওই 35 টাকা দিয়ে একটা ব্লাউজ, ও বলছে ওই ভাবি না ব্লাউজটা পরছে খুব সুন্দর, ওই রকম একটা ব্লাউজ আমার খুব ইচ্ছা ছিল, কিন্তু বলে না আমাকে যে কিনে দাও, কারণ সে বুঝতেছে কি আমার কি অবস্থা। এদিক থেকে তার ফ্যামিলির কেউ তো আমার সাথে দেখেও কথা বলে না, বা তার মানে দেখলেই মনে হয় যে শত্রু। তো আমি 35 টাকা আর জোগাইতে পারি না। এখন বাবার ওখান থেকে না বলে নিব নিজের, আমার বাবা একটা কথাই বলছে, তুমি 500 টাকা খাবা, না বলে 1 টাকা নিবা না, কিন্তু বইয়ের জন্য যে একটা ব্লাউজ কিনবে, এই কথা যদি বাবাকে বলি তাইলে আমার খবর আছে, কারণ এই বিয়েতে তারা মত না। তা আমার খুব কষ্ট লাগছে, এই ব্লাউজটা কিনে দিতে পারতেছি না। যাই হোক, এই অবস্থায় তো এইভাবেই চলতে পরে আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলাম। আচ্ছা, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলাম, দিয়ে সাইরা আমি পরীক্ষা শেষ যেদিন হয়েছে সেই দিনে আমি বড় ভাইকে বলছি, ভাই আমার কিছু করতে হবে, আমি এইভাবে পারবো না, আমাকে কিছু করতে হবে। ভাই বললো, দেখ তুই পড়ালেখা করতে থাক, আমি তো আছি, আমার যতটুকু সামর্থ্য আমি তোদেরকে রাখবো। আমি বলছি না। আবার এদিক থেকে নতুন বউ, তার চাহিদা মিটাইতে পারি না, ও চায় না, কিন্তু আমার তো একটা দিতে পারি না। ভাই দেখা গেছে ভাত দেয়, আপনাদের তো ঘর নাই,
থাকতো তখন কই, আমার মার যে একটা সাফরা ঘর আছে, এই সাফরা ঘরে বাবারা থাকে, বাবা মা এক পাশে থাকে, মাঝখানে একটা চৌকি কিনবো এই টাকাও নাই আমার। এর মধ্যে মা কি করছে, টং বানাইছে। টং বলতে কেমন, ওই যে বাঁশের ফালটা দিয়ে এগুলা দিয়ে টং বানায়, সালা দিয়ে বিভিন্ন কিছু দিয়ে উঁচা করছে, নেপতুসগো নাই করছে, কইরা ওর মধ্যে দিছে আমাদের থাকতে। আর বাবা মা যে থাকে মাঝখানে বেড়া দিব, বেড়া তো নাই। মার যে কাপড় আছে না, এই যে যেগুলা কাপড় পইরা থাকতো, এই কাপড় দিয়ে মাঝখানে পার্টিশন দিত রাতের বেলা, ঠিক আছে। তো আমি তো সন্তান, বিছানার মধ্যে শোয়ার পরে যখন নিজে ইচ্ছাকৃতভাবে একটু সরি, তখনই আওয়াজ হয়, এটা লজ্জা লাগে। পাশে বাবা মা শুয়ে আছে, এটা একটা লজ্জাজনক। মানে আমি নিজেও যদি স্বাভাবিকভাবে শুই, তাও এমন লজ্জা হয়। বউ নিয়ে পাশে আছি, আওয়াজ হয়, কি মনে করতেছে, একটা লজ্জা এগুলা। তো এইভাবে আসলে হয় না। দেখা গেছে আমার ভাবির ওখানে খায়, তখন ভাবি যখন ধরেন তার পেটে যা লাগবে, একটা মেয়ে যখন জামাই যদি রোজগার করে, তাহলে কিন্তু স্বাধীনভাবে অনেক কিছু করতে পারে। ভাবি যা দেয় তাই খা, খিদে পেটে থাকলেও দেখা গেছে খাবার দিছে, যা খাবার দিয়ে ভাত উপরে রেখে দিছে। এখন ও পেটে ক্ষুধা লাগলেও ও হাতে নিয়ে খাইতে পারে না, ও আমাকে বলেও না, আমি বুঝি, অনুভব করি। তো ভাবলাম আমার কিছু করতে, কখনো কমপ্লেইন করতো না, এগুলো নিয়ে কমপ্লেইন করতো না। তো পরে আমার ভাইরে বললাম আমার কিছু করতেই হবে, আমার এইভাবে হয় না। ভাই বললো দেখ কি করবি তাইলে। আমি বললাম যে তুমি দেখো তোমার জানার মতো কি আছে, আর আমিও বুঝতে থাকি, এবং ডিসিশন নিতে হবে তোমার 1 সপ্তাহ মধ্যে। পরে ভাই তার বন্ধুদের সাথে কথাবার্তা বইলা তো বললো যে এয়ারপোর্ট কাস্টমে কাজ শিখার জন্য 6 মাস আগে কাজ শিখতে হইব, তারপরেই। আরেকটা হলো ড্রাইভিং। আমি বললাম না, এয়ারপোর্টে 6 মাস কাজ শিখতে হইব, তারপরে এগুলো আমি করবো না, ড্রাইভিং করি। তো ড্রাইভিং শিখবো, ঠিক আছে। ভাই তার এক ফ্রেন্ড বললো যে আমার জামালপুরে পরিচিত এক ড্রাইভার আছে, তো ওখানে ড্রাইভিং শিখাইতে পারবো, চলো তাহলে আমার মাধ্যমেই দেন ওখানে। ঠিক আছে, কত টাকা? তা আমাকে একদিন নিয়ে গেল, যাওয়ার পর 4,000 টাকা পুরায় 2,000 টাকা অ্যাডভান্স দিয়া আমাকে বললো যে এখানে ড্রাইভিং শিখবা। এবং আমার থাকার জন্য, এটা হলো জামালপুর ড্রাইভিং শিখি, জামালপুর রেল স্টেশনের পাশে রেল গেট আছে, ওখানে একটা মিল গেট, মানে একটা সাইডে ওখানে গ্যারেজ। ওই উস্তাদের নাম ছিল খলিল। তো আমি থাকি জামালপুর সকাল বাজারের পিছনে, যে গোলাপবাগে কমান্ডার মেসে থাকি আমি। তো কমান্ডার মেসে থাকি। আবার এদিক থেকে এখন আমি ড্রাইভিং শিখি, আমার যে ওই জায়গায় রাখতেছে, আস্তে আস্তে আমার ওয়াইফ আমার প্রতি একটা মানে সন্দেহ করতেছে, কারণ আমার বড় ভাইয়ের প্রতি তার সন্দেহ, যে ভাই মনে হয় চাইতেছে আমার কাছ থেকে সরাই নিতে, কারণ কেউ স্যাটিসফাই না যে বিয়েটা টিকুক বা বিয়ে থাকুক। আচ্ছা। তো আসলেও কিন্তু আমার মনে তা না, আমার তো বিয়ে করছি যা আছে, তাই না, রোজগার করতে হবে, তা আমাকে রোজগার করতে হবে। তা আমাকে ওখানে রাখে তার পছন্দ না, এবং সপ্তাহে 3-4 দিন পর যাইতাম। সেটাও আমার ওয়াইফ বলতেছে এত কম হয়ে যাইতেছে, তুমি লাগলে প্রতিদিন আসো। আমি প্রতিদিন যাবো, টাকা কই? এদিক থেকে আবার 3-4 দিন বা 1 সপ্তাহ পরে গেল আমার ভাই ভাবি রাগ, বা মা সহ, এত তাড়াতাড়ি কেন আসে এগুলা। তা আমি কি করি, সকালবেলা ঘুম থেকে উঠে এই 6টার দিকে ঘুম থেকে উঠে যাই ড্রাইভিং শিখতে। ড্রাইভিং শিখার পর আবার একটা গ্যারেজ ঠিক করে দিয়ে আসতে ওখানে। ওই গ্যারেজে বিসমিল্লা গ্যারেজ, জামালপুর রেল গেটের পাশে একটা বিসমিল্লা গ্যারেজ আছে। বলছে যে এই ছেলেটা কাজ শিখবে, ওরা নিতে চান্স দিতে চায় না, বলছে যে কোনো টাকা পয়সা দিতে হবে না, একটু কাজ শিখবে। আমার ঠিক আছে। তা আমি ওখানে ভালোভাবেই কাজ শিখে যাচ্ছি। আমার যা পড়ালেখা করতে হবে বা রেজাল্ট আসবে কি হবে, আমি এগুলো চিন্তা নাই। তা আমি গ্যারেজে গাড়ির নিচে শুয়ে এলে কাজ দেখেছি, যেহেতু এটাই করতে হবে, এটা মন দিয়েই করবো। আমি ড্রাইভিং এ শিখতেছি, আর ভিতরে কি আছে এটা আমার জানতে হবে। তো গাড়ির নিচে শুয়ে এইভাবে কাজ করে ওই যে ড্রাইভিং সকালে শিখে এই পর্যন্ত কাজ করি লাঞ্চ আওয়ার পর্যন্ত। এখান থেকে এই সকাল বাজার পর্যন্ত আমার হাইটে যাইতে মিনিমাম 40 মিনিট থেকে 1 ঘন্টা লাগে। আচ্ছা। টাকা নাই তো এইভাবে যে যাবো আমি, তাই আমি ভিতর দিয়া হাইটে যাই, এইভাবে যাই। সের আবার বিকেলবেলা টিউশনি করাই। তো এইভাবেই চলতে তো আমি যে ড্রাইভিং করি, আমার সাথে যে 4-5 জন শিখে, তো তাদের মধ্যে আমি ভালো দেখে আমাকে গাড়ি কম দেয়। তা আমি ভাবছি হয়তো ভালো দেখে কম দেয়, তা আমার পিছনে যারা আছে তাদেরও ব্যাক গিয়ার দেওয়া শিখা উস্তাদে, না আমাকে দেওয়ায় না। তো এই জিনিসগুলো আমার খুব খারাপ লাগলো। তো আমি আবার এই প্রাইভেট পড়ায় একটা ফতুয়া নামছিল, হ্যাঁ, ওই একটা সিনেমা নামছিল, নায়ক রিয়াজে পড়ছিল, ওই ফতুয়াটা আমি কিনছি, মানে ওই জাতীয় ফতুয়া 60 টাকা দেয়া। এই ফতুয়া কিনে বাড়িতে গেছি। এখন আমার ওয়াইফের সন্দেহ যে ওখানে কি আবার নতুন কোনো মেয়ের পড়লো, তার মাঝে এত মানে ওই বয়সী মেয়েদের যা হয় আর কি। আমার মা, আমার ভাবি আর ভাই বলে তোমার ছেলে ওখানে ফুর্তি করে ঘুরতেছে, মাকে বলে শুধু এগুলা। তা আমি বাড়ি যাওয়ার পর সব অভিযোগ আমার নামে। আমি তো কান্নাকাটি কইরা
আইসা বললাম জামালপুরে। পরে আমি এটা জানাই আসছি যে টাকা না দিলে কিন্তু আমাকে একটা ভালোভাবে ড্রাইভিং শিখাইতেছে না। পরে টাকা দিয়েছে 2000 টাকা বাদ বাকি, তো উস্তাদকে দিয়েছে আমাকে ড্রাইভিং, ব্যাগ গিয়ার আমাকেও শিখায় না, আমার তখনও শিখায় না। আমি বললাম আমার অপরাধটা কি ভাই, আমাকে তাড়াতাড়ি শিখিয়ে দেন, আমার তো ইয়ে করতে হবে, আপনি আমার পরে আসছে তাদের ব্যাগ গিয়ার দেওয়া শিখেন, আমাকে একটু পিছনে যে ব্যাগ গিয়ার দিয়ে যাই তো আমার এদিকে শিখেন, আমি সামনে মোটামুটি ভালোই চালাইতে পারি, না শিখে না। এক পর্যায়ে এরকম আরও 1 সপ্তাহ গেলো, আমার খুব রাগ, এমনি তো আমার একটু মানে রাগ ছিল। তো তাকে আমি অনেকভাবে বুঝাইতে বুঝাইতে ড্রাইভিং করে গাড়িকে রেস করে স্টেশনের ওই মিলগেট থেকে সে আসতেছে, কথা বলতে বলতে আসতেছে। আমি বলছি যে আপনি যদি না শিখেন আমাকে, তাহলে আমার টাকাটা ফেরত দিবেন। হ্যাঁ, সে বলে টাকাও দেবো না, মানে এলাকার একটা প্রভাব, সে দাবর দিতেছে আমি মেলান্দো থেকে আসছি। পরে রেল লাইন পর্যন্ত যাওয়ার পরে আমি তাকে বললাম যে এনে দাঁড়া, আমি এবার বলছি এনে দাঁড়া, কি সে তুই কি বলস? আমি বলছি এনে দাঁড়া, তুই যদি আমার টাকা না দেস এই লাইন পার হইতে পারবি না, তাহলে তোরা আমি এখানে মাইরে ফেলবো। পরে বলে কি তোর এত বড় সাহস, আমার বাড়ি জামালপুর আর তোর বাড়ি মেলান্দা, তুই এরকম বলার ইচ্ছা মতন মায়ের, এত মায়ের মারছি, মানে আমার মনের মধ্যে আগে থেকেই তো একটা সাহস সঞ্চার এগুলো ছিল। মাইরে ওখানে রক্ত বেরোচ্ছে, পাশে ট্রাফিক পুলিশই আমাকে ধরে না। তো এর মধ্যে একটা সিএনজি আসছে, সিএনজি ডাকতেছে, আমার পলানো অভ্যাস নাই, মানুষজন জমা হয়ে যাইতেছে। পরে দেখলাম যে না অবস্থা তো খুব খারাপ। পরে আমি একটা সিএনজিতে উঠে গেছি, সকাল বাজার যায়, সেটা আমি যার ওখানে খাইতাম তার নাম হলো পিচ্চি শামীম। তো পিচি শামীম সকাল বাজারে মাছ বিক্রি করতো, সে একটা ত্রাস ছিল। তারে বলছি মামা এই অবস্থা আমার ড্রাইভিং শেখা, ওরা মাইরাইছি। সে কি করছে, তার সঙ্গাভঙ্গ নিয়ে বিকেলবেলায় তার গাড়ি জানে গ্যারেজ করে গাড়ি করে ভেঙে ফেলাইছে। আমি ভাবলাম আমার জীবন আর ড্রাইভিং হবে না, এটা আমার একটা অভিশাপ, আমার লাইফে আনে মনে শেষ। এই বাড়িতে নিউজ গেছে, এখন আমি বাড়িতে গেছি, বাড়িতে তো আর দেখতে পারে না, খুব স্বাভাবিক, দেখতে মানে একের পর এক ঝামেলা। এখন কি করি, তো আমার এক ফ্রেন্ড ওই রাজ্জাক, যে রাজ্জাকের প্রসঙ্গ আসতেছে, ও ঢাকা আসছে সাইনবোর্ড, এই যে গাজীপুর সাইনবোর্ডে, তা আমাদের এলাকায় কয়েকজন গার্মেন্টসের আছে, তো ওখানে আসছে বেড়াইতে। তা আমার সাথে যে আমার ঘরের পাশে যে একটা ফ্রেন্ড আছে, একসাথে পড়ালেখা করছি, মুজাম্মেল, তো ও আর ওখানে বেড়াইতে আসবে। তা আমি বললাম তাহলে আমি ঢাকা যাই, কিছু করব, আমি যাই। তা আমার ভাই আমার বাড়ি থেকে এগুলো সম্মতি দেয় না, তো আমি বাইরে বিকেলে যাই, বললাম যে ভাই 4টের দিকে আমি ঢাকা যাইতে চাই। কই তুই ঢাকা যাই কি করবি? আমি বলছি না আমি ঢাকা যাই একটা কিছু করি। কই ড্রাইভিংটা শিখতেছি না, এটাই পারস না, তুই কি করবি এটা বোঝা শেষ আমার। তাই আর বেশি কিছু বলে নাই, আমি ভাবছি ভাই না করলেও ভাই তো আমার টাকা পয়সা দেয়। বাড়িতে গেছি, যাওয়ার পর আমি কাপড় চোপড় গুছাইতেছি, আমার বউ হাওমাও করে কাঁদতেছে যে জামালপুর যে সহ্য করতো না, সে ঢাকা কীভাবে সহ্য করবো। তার টার্গেট রইলো, তার সন্দেহের তীর হচ্ছে যে আমার ভাই মনে হয় তার দিক থেকে সরাই দিতেছে। তারপরে সে আমাকে কাপড় ধরছে, এমন ভাবে ধরছে আমাকে আসতে দিবে না। এখন মাস পাশেই, আমাদের তো ঘর এমন নাই যে ওখানে কথা কাটাকাটি করলে সবই দেখা যায়, সবই বোঝা যায় কি হচ্ছে। তো মার সামনে আমি ঝটকানা দিছি, আর আমাকে দ্বিতীয়বার ধরতে পারতেছে না, সে কাঁদতেছে। আমার মা বলতেছে তুই যাই কি করবি ঢাকা, তুই তো সব জায়গায় খালি ঝামেলা করস, তুই তোর দ্বারা কিছু হইতো না। হ্যাঁ, তো আমি সবভাবেই করে আমি বাড়ি থেকে কান্নাকাটি করি, আমিও কাঁদছি, কান্নাকাটি করে আসছি বাজারে। আসার পরে আমার ভাইকে বললাম, মানে আইসেই দেখি ভাই যে বন্ধুগুলা নিয়ে সবসময় আড্ডা দেয়, যে বন্ধু আমাকে ড্রাইভিং শিখাইতে দিয়ে আসে, সবাই আড্ডা দিতেছে। আমাকে দেখার পর ভাইয়ের মুখ এমন ভাবে খারাপ হইলো, মানে তার মুখের অ্যাটিটিউডটা এমন খারাপ হইলো যে তো সে সহ্য করতে পারছে না, তারা আমার ব্যাপারে পিছিয়ে তুলছে অনেক। আমি বললাম ভাই, অনেকক্ষণ দাঁড়ায় আছি, আমি তো ডাইরেক্ট বলতে পারতেছি না ভাই যাবো, ভাই আমি তো বলে গেলাম ঢাকা যাব, মানে সবার সামনে আমাকে এমন বিহেভ করলো বলা। আর আমার খালি লাগতেছে যে আমার ভাই তো আমার এইভাবে করে না কখনো, আর তার বন্ধুগুলার সামনে আমার সাথে খারাপ ব্যবহার করছে, আমার ভাই জীবনও এরকম করে না, কেন করছে? ওই যে বন্ধুগুলা বলছে, আমার ভাই দেখে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে অনেক বেশি। বেরোয় আমি কই যাব, আমি হাঁটতেছি, বাজার দিয়ে হাঁটতেছি, আর চোখ দিয়ে পানি পড়তেছে, বুকটা শুধু জ্বলতেছে, কি করব? যে বন্ধু রাজ্জাক ঢাকা থাকে, ঢাকা আসছে বেড়াইতে, তার ভাই উজ্জ্বল, তার সাথে আমার দেখা। আমার বললো কিরে তোর মন খারাপ কে, তুই কই যাস? ছোট ভাই হিসেবে আমাকে আদর করতো। আমি বললাম ভাই আমি তো একটু জামালপুর যাবো, রাজ্জাকের ওখানে যাওয়ার কথা আমার ঢাকা, তো তুমি কি আমাকে 10টা টাকা দিবা? পরে বললো 10 টাকাই দরকার। আমরা হোক 10টা টাকা দিছে, তো 10 টাকা নিয়ে আমি জামালপুর আসলাম টেম্পু দিয়ে। তখন টেম্পু ভাড়া মেলান্দো থেকে জামালপুর 10 টাকা। আইসে আমাদের পাশের ঘরে যাদের বাড়িতে আমি আমার ওয়াইফকে নিয়ে থাকলাম আর কি, তো ওই ছেলেটা আমাদের ওখানে কাজ করতো, জুয়েলার্সের কাজ শিখছে, শিখে জামালপুরে কাজ করে এখন। আমি তার ওখানে আসছি, তার ওখানে আবার ওই আমার বন্ধু মুজাম্মেল আগে আইসা পড়ছে। তখন হইলো 2003-এর মার্চের চলতেছে, এই যে অস্ট্রেলিয়ার ভারতের ফাইনাল খেলা চলতেছে ওই দিন রাত। পরে ভাই যখন বাড়িতে যায় দেখছে যে আমি নাই, পরে ভাই আসছে, আইসা সাইরা আমাকে জড়াই ধরে কান্না, ও বুঝতে পারছে যে আমি কই আসি, আইসা জামালপুরে আসছে, আইসা কান্নাকাটি কইরা 700 টাকা দিছে, দিয়ে বলছে আচ্ছা ঠিক আছে যা, তোর কোনো সমস্যা হলে জানাইস। পরে আমি ঢাকা আসলাম।
ঢাকা আইসে গাজীপুর চৌরাস্তা আমি আইসে সারে এই সাইনবোর্ডে আসলাম, সাইনবোর্ডে আইসে দেখি যে যার ওখানে আসছি তার ওখানে আরো মেহমান। তা আমি আবার মানে লজ্জা লাগতেছে, একটা বাসায় কয়জন থাকা যায়, ম্যাচ বাসা না এগুলা, এত মেহমান। তো আমি আবার গাজীপুর চৌরাস্তায় আমার এক ছোটবেলার একসাথে খেলার সাথে আছিল, তো ওর নাম হইলো আক্কাস, ও ওখানে টেইলার্সের কাজ করে। তো ওর ওখানে গেলাম, যাওয়ার পরে সে বলল যে ঠিক আছে তুমি এখানে থাকো, তো ও একটা ব্যবস্থা হবো। তো আমার সাথে ওই মোজামেল ছিল, তারা ওই জায়গায় আছে, আমি ওখানে গেলাম। তার ভাই আবার এই যে আক্কাসের ভাই ওইল আবার বাসের কন্ট্রাক্টর, সে ঢাকা টু শেরপুরের কন্ট্রাক্টর, এবং তার বউ নিয়ে ওই গাজীপুর চৌরাস্তা ওখানে থাকে। বললো বাইরে একটা ব্যবস্থা বইলে একটা ব্যবস্থা করে দিবনি। তো আমি তার ভাইয়ের সাথে রাতে দেখা করলাম, বললাম যে মামা আমাকে, মানে মামা ডাকি এলাকা হিসেবে, একটা আমাকে বললো যে আমার অনেক বন্ধু বন্ধু আছে, পিক আপ চালা সমস্যা নাই, তুমি ড্রাইভিং শিখছো? আমি বলে একটু গ্রামে চালাইছি তো মোটামুটি পারবো মামা, সমস্যা নাই। বললো ঠিক আছে আমি তোমার ব্যবস্থা করুন, তুমি টেনশন করো না। তো এরপরে রাতটা ওই ওর সাথে ওই ইয়েতেই থাকলাম, কারখানায় থাকলাম, থাইকে পুরো দিন বলছে যে তুমি সকালে আসো, তোমার মামি রান্না করে রাখবে, তুমি খাবা। গেছি বাড়িতে, যাওয়ার পরে মানে ওদের বাসায় যাওয়ার পরে রান্না করছে ঠিক, আমাকে খাইতে বলে না। তা আমি তো এমনি লজ্জা পাইতেছি, তা আমি আইসা পড়ছি, যাই ওই মামা আবার জানে না। তো দুপুর হয়ে গেছে, দুপুরে আমার সাথে দেখা চৌরাস্তায়, তোমার মামি রান্না করে রাখছে, যাও যাও, এখন তো বলতেছে। আমি বললাম হয়তো তখন তা আনমনা ছিল, এখন যাইতে লজ্জা পাইতেছি। তার ও ভাই আবার ওই যে আক্কাস আমারই, সে নিয়ে গেছে, যাওয়ার পরে খাইতে দেয় না, মানে খাইয়ে পাতিল উল্টা করে রাখছে, মানে সব কিছু শেষ করে। তা আমি বুঝছি যে এখানে তো হবে না। সে মামাকে বললাম আমি তখন হোটেলে খাই বা এইভাবেই থাকি তার কারখানায়। তো 3 দিন থাকার পরে সে কোনো ব্যবস্থা, আমি খালি বলছি মামা পিক আপের একটা হেল্পারি করবো, আপনি আমাকে হেল্পারিতে দিবেন, শুধু আমাকে শুধু খেতে দিবে, আমি গাড়ি পুষবো, আমাকে যেখানে নিয়ে যাবো সারাদিন ডিউটি করব, গাড়ি পরিষ্কার করবো, সমস্যা না, আমি জাস্ট এইভাবে থেকে যাতে আমি ড্রাইভিংটা শিখতে পারি, আমার একটাই উদ্দেশ্য, একটাই টার্গেট। তো ফাইনালি অনেক চেষ্টার পরে অনেকজন না পারলাম, পরে আমি রামপুরা আসলাম। রামপুরা আমাদের বাড়ির পাশে, ওই যে ছোটবেলা যারা বলছে আমাকে যে ঢাকা নিয়ে যায় গার্মেন্টসে দেবো, তো ওই রিক্সাওয়ালা ও থাকে মেরুল বাড্ডা। ওখানে দেখি যে বৃষ্টি হইলে যে পানি জমছে রাস্তা থেকে তার গ্যারেজ পর্যন্ত, রিক্সার গ্যারেজে যে থাকে ওখানে বউ নিয়ে থাকে, যাইতে খুব পানি, মানে প্রায় মানে কোমরের মতো পানি। ওখানে ওই যে নৌকা চলে, তখন নৌকা চলে, তো নৌকা দিয়ে গ্যারেজ পর্যন্ত গেছি। যাওয়ার পরে আমার যে নামাই দিছে ওখান থেকে তার ঘরে ঢুকতে আমার পানি ভিজে গেছি। তো যাই দেখি যে ওখানে চৌকি না, তো একটা টঙের উপরে তার ওয়াইফ নিয়ে একটা ছোট্ট গ্যারেজের পাশেই থাকে। তো আমি টঙের উপরে উঠছি, আমাকে একটা লুঙ্গি দিল পরিষ্কার করে, আমি অনেক খাইতে দিছে, নিচ দিয়ে পায়খানা বাসতেছে। আর আমরা গ্রামের মানুষ আইসে যখন শহরে পচাপাচি এগুলো আমার খাওয়া শক্তেছে না। পরে রাতটা ওখানে থাকলাম, থাইকে আমাকে বললো, আমি বললাম যে কোনো ব্যবস্থা করা যায়। কয় যে এখানে কি করবি, একটা এলাকা হিসেবে নাতি হিসেবে জানে তো খিলগা তালতলা, তো একটা লোক পরিচিত আছে আমাদের ওখানে রিক্সা চালায়, তার কাছে যা। আচ্ছা, তাকেও আমি চিনি, তার কাছে গেলাম। যাওয়ার পরে সে বললো যে আপনি ভালো জায়গায় আসছেন, আপনাকে ড্রাইভিং শেখানো হবে বা সবকিছু, কোনো সমস্যা নাই, চলেন যাই। সে নিয়ে গেল খিলগা তালতলা আগারে একটা মেসে নিয়ে যাওয়ানোর পর একজনের সাথে পরিচয় করাই দিল, তার নাম হলো মজিবর। আচ্ছা, তো বললো উনি সব শিখাই দিবে, বা ওনার ওখানে আপনি ভালো জায়গায় আসছেন, এখানে খাওয়ান দাওয়ান এখানে করবেন, সবকিছু ব্যবস্থা করে দিবে। তো ওই লোকটাও তাকে ভালোভাবে চিনে না, কিভাবে চিনছে আল্লাহ জানে। তো সে আমাকে রাখলো, রাইখে বলতেছে তাইলে তুমি একটা মেসে থাকো। তো একটা মেসের যে একটা রুম দিছে আমাকে, ওই রুমটার মধ্যে মনে করেন 4 জনের রুম, ওটার মধ্যে রাতে 12 জন ঘুমাই। 12 জন কি 6 জনের মাথা একদিকে, পা অন্যদিকে, আরো 6 জনের মাথা ওই মাথার সাথে, পা অন্যদিকে, বুঝতে পেরেছি। এইভাবে ঘুমাই, কিন্তু সবাই রিক্সা চালা, টাঙ্গাইলের দিকে থাকে। তো বিড়ি সিগারেট খাইয়া ফ্লোরের মধ্যেই ঘষা দেয়। আমি আবার এগুলো ছোট থেকে লাইক করি না, এখন পর্যন্ত না। তো আমি একটা কোনার মধ্যে একটা ব্যাগ নিয়ে যে আসছি, বেডিং পত্র নিয়ে ওখানেই থাকি, কোনার মধ্যেই থাকি। দেখা গেছে রাতের বেলা ঘুমাই ঠিক, সারাদিন আমার ওই জায়গায় থাকা হয় এইভাবে। তো এখন আমার খাইতে দিছে যে ওই যে মেসের যে যার কাছে দিছে, তার ওয়াইফ কি করে, সে আবার রান্না বান্না করে ওই মেসে লোক খাওয়া, এবং তার শরীরে কি পরিমাণ ঘাম, এগুলো ঘামাসি, এগুলাই মনে করেন যে মনে হয় যে 2-1 জগ পানি তার ঘামাসি হবে, এগুলো খাইতে মানে ঘৃণা লাগে। যাই হোক এইভাবে চলতেছে। সে বললো তোমার কি আছে, ভাই আছে, তাহলে তুমি এক কাজ করো, টাকা পয়সা নিয়ে আসো। তুমি বাইরে বললাম মোটামুটি, কারণ আমি তো ঢাকা শহরের ভাব বুঝি না তখন।
তো ভাবলাম যে তুমি টাকা পয়সা নিয়ে আসো, একটা এমন একটা অবস্থা, তো হয়তো এটা টাকা দিলে ড্রাইভিং শিখা যাবো। তো ভাই বললো যে আমি সামনে হালখাতা করবো, কইরা টাকা নিয়ে আসবো। 1 সপ্তাহ পর হালখাতা করছে, হয়তো 10-11 হাজার টাকা নিয়ে আসছে। আচ্ছা, আইসে তাকে 5,000 টাকা ড্রাইভিং এর জন্য দিল নতুন কইরা। আচ্ছা, এবং বললো যে তুমি যে ট্যাক্সি ক্যাব চালাবা, তখন হলো ট্যাক্সি ক্যাব চালাবো, ট্যাক্সি ক্যাব চালাইলে একটা ইউনিফর্ম বানাইতেও 500 টাকা দাও দিছে, খাওয়ার জন্য থাকার জন্য 3,000 টাকা দিছে। দেওয়ার পরে ভাই চলে গেছে, যাওয়ার আগে আমার হাতে 500 টাকা দিয়েছে, সব তো দিয়েই গেলাম। তো সে কি 3,000 টাকা 5,000 টাকার নিচে ড্রাইভিং এর কোনো নাম নাই। সে যে খাইতেছি, শুধু খাইতে দিতেছে, থাকার ভাড়া যেটা এটা দিতেছে, আর সব টাকা তার হাতে, এবং সব ওই যে ইউনিফর্মের টাকা সহ আত্মসাৎ। এবং সে হলো একটা জুয়ারি, সে জুয়া খেলে বাসার ম্যানেজার। হ্যাঁ, থাকতে থাকতে এই যখন সব টাকা আমার মোটামুটি বুঝতে পারছি যে সে আমাকে আর মানে আমাকে অ্যাভয়েড করে চলতেছে এবং সে চান্স দিচ্ছে না, তা বুঝছি যে আর কোনো হয় না। তো ওই জায়গায় ওই এলাকারই মানে টাঙ্গাইল বাড়ি, ছোট থেকে ওখানে মানুষ হয়েছে, তো দেখতে টুকার মতোই লাগে। তো সে আমাকে বলল যে আমার সব কিছু বুঝে, সে বলতেছে তুমি একটা ছাত্র মানুষ, আচ্ছা ওই টাঙ্গাইলের ড্রাইভারদের যায় যারা ট্যাক্সি ক্যাব চালায়, তাদের যায় হাত পা ধরে, ভাই ছেলেটার একটু ড্রাইভিং শিখাস, একটু গাড়ি দিস। তো ওরা বলে যে আচ্ছা ঠিক আছে দিমনি। তো বলে উস্তাদদের তো খুশি করতে হবো, তাহলে উস্তাদদের কিছু খাওয়াই, নাস্তা করা। তো নাস্তা করাতে তখনকার রুটি খাওয়াই, নান রুটি খাই, আর চুপ খা। আমি বলবো চুপ কি? চুপ তো আমি জীবনে শুনিনি, আমি তো গ্রামের ছেলে, স্যুপ সম্বন্ধে জানা নাই, স্যুপ সম্বন্ধে জানা। তো তখনকার ওই আমার টাকা দিয়ে এগুলা খাই, এবং বলে যে রাতে তুমি হাজিপাড়া পেট্রোল পাম্পে দাঁড়ায় থাকবা। তা হাজিপাড়া পেট্রোল পাম্পে থাকবো, আচ্ছা ঠিক আছে। কয়টার সময়? 12টার সময়। 12টা থেকে 3টা-4টা বাজে জায়গা। আমার কাছে মনে হয় যে কালো ট্যাক্সি ক্যাবি যেটাই আসে, আমি মনে করি এটাই ম্যান আসতেছে, কেউ আসে না। 2-3 জন করে বলা থাকে যে কেউ আসলে একটু গাড়ি দিবে, আমি একটু হাতটা ক্লিয়ার করব, এই দেয় না, কেউ দেয় না। এইভাবে গেল আরো 15 দিন। তারপরে দেখতেছি যে এখন তো আর বড় ভাইয়ের কাছে টাকা চাইতে পারবো না। এই যুদ্ধের সময় কি হয়েছে, ওই যে চেয়ারম্যান আর চেয়ারম্যানের ওয়াইফ বুঝাইয়া আমার ওয়াইফকে নিয়ে চলে গেছে, মানে আমার বাড়ি থেকে ভাগাই নিয়ে গেছে, যাতে করে আপনার সঙ্গে না থাকে, এবং বুঝাইছে যে এই ছেলে আর আসবে না বা এই অবস্থা, যার জন্য আমি যুদ্ধ করতেছি। নিয়ে গেছে, নিয়ে যায় তারা মানে সারায় রাখছে, এবং তারা মামলা করবে এরকম একটা প্ল্যান করতেছে আমাদের বিরুদ্ধে। ওকে, তারপর আমার তো কষ্ট আরো বাইরে গেছে। কি করব, যার জন্য ঢাকা আসলাম সেই নাই, তাহলে আমি মানে কার জন্য আসলাম, কি কারণে আসলাম ঢাকা? তো এই অবস্থায় এই চলতে চলতে তখন দেখলাম যে আমি তো বাড়িতে আর টাকা চাইতে পারবো না, আমার তো কিছু করতে হবে। তখন আমার কাছে ছিল 300 টাকা, আর 200 টাকা ওই যে ছেলেটা আমাকে হেল্প করে তার কাছ থেকে নিয়ে, তো বললাম যে তাহলে একটা কিছু করতে হবে, গ্যান্ডারি কিনি। তো আইসা সাইরে ওই যে রামপুরা ব্রিজের উপরে থেকে গ্যান্ডারি কিনছি, মানে আখ। এই গ্যান্ডারি কিনে নিয়ে যায় সাইরে বিক্রি করি, ওই 3 টাকা 2 টাকা করে, এই যে ছোট ছোট পিস করে বিক্রি করি। এইভাবে কয়দিন বিক্রি করলাম, বিক্রি করছি, কিন্তু ওই টাকা আমার কাছে মানে তৃপ্তি আসে না। অল্প টাকা, কিন্তু পরিশ্রমের যে একটা টাকা বা এরকম। আচ্ছা ঠিক আছে, এইভাবে করতে হতে বলতেছি কি, ড্রাইভার যারা তো সব চিনে, আমি তো কিছু চিনি না, তাহলে কেরা চিনে? রিক্সার ড্রাইভাররা সব চিনে, তাহলে রিক্সা চালাইলে হবে। তখন ভাবলাম টাকাও দরকার, রিক্সা রাস্তাঘাটও চিনা দরকার, আমার তো একটা ওয়ে বের করতে হবে। তখন দেখলাম একটা ছেলে ওই ইন্টারমিডিয়েট পাস, টাঙ্গাইল বাড়ি, তার নাম হইলো জাকির, সে রিক্সা চালা। ভাবলাম সে চালাইতে পারলে আমি পারবো না। তা আমি যাই সেরে ওই যে আমার মেসে যারা থাকে তাদের বললাম, একটা রিক্সা নিয়ে দিল। তো রিক্সা নিয়ে আমি প্রথম একটা ভাড়া নিয়ে গেলাম 10 টাকা খিলগা বাজারে। আচ্ছা, খিলগা বাজারে যখন আমি ভাড়াটা নিয়ে গেছি, তা আমি তো জীবনেও রিক্সা, গ্রামেও তো রিক্সা এমনি চালায়ও দেখিনি কেমন। তা আমি নিয়ে যাওয়ার পরে একটা ভদ্রলোক, উনি মানে গলির উঠতো ঢুকছি, ওনার পায়ের মধ্যে আমার সামনের চাকাটা একটু লাগছিল, ব্যথা পায় নাই, বাট একটু ময়লা পড়ছে। সেই কারণে উনি আমার একটা গাড়ি যদি আটকায়, পিছনে প্রায় মানে সিরিয়ালে সব গাড়ি আটকা পড়বে, এরকম গলি রাস্তা। তো ও আমার কলারটা ধইরে আমাকে মিনিমাম 30 থেকে 40টা থাবর দিল। থাবর মানে এমন মারতেছে, মনে হইতেছে আমার মানে তার সাধ্য মতো সে আমাকে মারতেছে। প্রথম দিনই এরকম? প্রথম ভাড়া নিয়ে গেছি, আমাকে 40টার মতো থাবর দিল, 30-40টা থাবর দেওয়ার পর সব মানুষ চাই দেখতে, কেউ কিছু বলতেছে না, হয়তো এলাকার বড় ধরনের কিছু ছিল। তা আমি খালি মনের ভাবতেছি আমার অপরাধটা কি এত বড়ই ছিল, এতটি থাবর দিল। যাই হোক, থাবর দেওয়ার পরে আমি রিক্সাটা নিয়ে ভাড়া মারলাম, এবং সারাদিন ভাড়া মারছি। আমার হাতে একটু ঠোসা পড়া, রিক্সার হ্যান্ডেল ধরলে যা হয় আর কি। তো আমার গায়ে জ্বর, প্রচন্ড জ্বর নিয়ে আমি চালাইতেছি, এবং আমি শুধু আমার বুক ফাইটে শুধু কান্না আসতেছে, আর চোখ দিয়ে পানি পড়তেছে, আর বুকটা শুধু জ্বলতেছে। আমি কি করব, যে এটা যদি আমার এলাকায় হইতো বা হইতো, আমি তো এটা মাইরে ফেলাইতাম, মানে আমার এরকম একটা জেদ। আর আমার তো সাহস অত্যাধিক, কিন্তু ঢাকা শহরে আনতে আমার কিছু করার নাই। পরে সারাদিন পর আমার প্রথম ইনকাম 80 টাকা।
এই 80 টাকা ইনকাম, আমি টাকাটা ধুইরা গ্যারেজে সব কিছু দিয়ে যখন 80 টাকা দেখছি, আমার সব থাবরের কথা আমি ভুলে গেছি। আমার কাছে এত ভালো লাগতেছে, আমার জীবনের মানে পরিশ্রম করে প্রথম ইনকাম এরকম, ঠিক আছে, খুব ভালো লাগতেছে আমার। অ্যাকচুয়ালি আপনার টিউশনি বাদ দিলে এটাই আপনার পরিশ্রম করে প্রথম টাকা। এবং ঢাকা শহরে হ্যাঁ, মানে বাবার বিজনেস টিজনেস এগুলো যদি বাদ দেন নিজের সামর্থ্যে। হ্যাঁ, তারপরে এইভাবে আমি রিক্সা প্রথম দিন চালাইলাম, দ্বিতীয় দিন আমি আর রিক্সা নিয়ে বেরোতে পারি না, কারণ আমার গায়ে প্রচন্ড জ্বর, এত থাবর দিছে আমার গায়ে প্রচন্ড জ্বর। তো আমি যখন রিক্সা নিয়ে বেরোতে পারতেছি না, ওই আমার লাগে রিক্সাটা রাইখে দিছে গ্যারেজের লোক। ও 10টার দিকে এসে বলতেছে, আপনি রিক্সা যদি না নিয়ে যান আমার টাকা দিতে হবে কিন্তু। হ্যাঁ, দৈনিক ভাড়া যেটা থাকে। হ্যাঁ, পরে আমি বললাম যে ঠিক আছে তাহলে আপনি রাখেন, আমি দুপুরের দিকে বেরোবো। তা আমি দুপুরের দিকে বেরোইছি, রিক্সাটা নিয়ে খিলগা তালতলা মার্কেটে গেছি। তালতলা যে মার্কেটটা, তো তালতলা বাজার মার্কেটে যাওয়ার পরে এক রিক্সাওয়ালার এক প্রাইভেট কারের পিছনে যে বাম্পারটা আছে, ওই বাম্পারটা আমার পিছনের চাকার বামের যে এক্সেলটা আছে একটু বের হয়ে থাকে, ওইটা যায় একটু লাগছে, একটু দাগ হইছে। দাগ হওয়ার পরে আমাকে রিক্সা সহ আটকায় রাখছে 7টা পর্যন্ত। তো আমাকে ড্রাইভার বলতেছে যে চেহারা দেখে ভালো মনে করছে যে এটা তো আসলে রিক্সা চালানোর মতো এই ছেলের চেহারা না, তুমি কি করো? আমি বলছি যে আমি তো আসলে পড়ালেখা করি, ঢাকা আসছি ড্রাইভিং করার জন্য, তো আমি তো ড্রাইভিং করতে পারতেছি না, তো আমার দ্বিতীয় দিন আজকে রিক্সা চালাইতেছি, আমার ভাই ভুল হয়ে গেছে, যাই হয়েছে না ভাই, আমার বললে লাভ নাই, এটা আমার ম্যাডামকে বলতে হবে, ম্যাডামের অফিস হলো ওই জায়গায়, আর ম্যাডাম না আসলেও আমাকে ছাড়বে না, আমার সাথে খারাপ ব্যবহার করতে না, বলতেছে আপনাকেও অন্তত ম্যাডামের সাথে গাড়িতে গাড়ির যে মালিককে, সেজন্য। পরে আস্তে আস্তে সবকিছু জিগিয়ে দিয়েছে, জিগিয়ে পরে আমাকে একটা কার্ড দিল, কার্ড দিয়ে বললো তুমি আমার সাথে যোগাযোগ করো। তো এই কার্ডটা নিয়ে গেলাম, ঠিক আছে, আমি ওই দিন ভাড়া মারলাম এবং 100 টাকা সে আমাকে দিয়ে গেছে যাওয়ার সময়। 100 টাকাও দিছে। তো আমি ওই দিন তো আমি জমা দিতে পারতাম না, হলে জমা দিয়ে বা এর আগেও কিছু মারছিলাম, এর পরেও মারলাম, মাইরা ওই দিনকে পাইলাম 90 টাকায়, আরো 10 টাকা বেশি। তো এইভাবে আমি 2 দিন চালাইলাম রিক্সা। এই খবরটা আবার এই যে তখন তো প্রায় 7 টাকা না 10 টাকা মিনিট ফোন কল, তো আমার ভাইয়ের তখনই মোবাইল আছে, আমার বাইকে ফোন দিয়ে ওই ছেলেটা জানাইছে আপনার ভাই কিন্তু রিক্সা চালাইতেছে, যে ছেলেটা আমাকে হেল্প করে। তো আমার ভাই তো টাকা পয়সা ধার দেনা করে ঢাকা আসছে, আইসা সাইরে জড়াই দেবে কান্না যে তুই ভাই রিক্সা চালাবি আর আমি এইভাবেই। তো পরে ভাই বললো তোর ড্রাইভিং করতে যা লাগবো আমি আসি, যত টাকা লাগে আমি দেখবো, তুই কিভাবে কি পাইলে কি হয় তুই দেখ। তো পরে যারা গাড়ি চালা তাদের বললাম ভাই যে কোনো মূল্যে আমাকে একটু গাড়ি নিয়ে দেন। আমি বাসায় যেয়ে থাকি, তো ওই ফ্লোরের মধ্যে এক কোনায় সব লোকের মধ্যে কার্ডটা হারাই ফেলছি, ওই ম্যাডামের কার্ডটা। আচ্ছা, তারপরে ওই ড্রাইভারের মাধ্যমেই গেছি, যায় সাইরা ওই শিহাব ট্যাক্সি ক্যাব ছিল ব্ল্যাক কালারের, তখন খিলগা তালতলা। তো ওই শিহাব ট্যাক্সি ক্যাবের একটা কোম্পানি, তো শিহাব ট্যাক্সি ক্যাব ওই জায়গায় যায় হ্যাঁ ম্যানেজারকে 500 টাকা ঘুষ দিয়া ট্যাক্সি ক্যাব নিলাম, দিল 600 টাকা জমা, তেলের গাড়ি তখন। তো আমি তখন এমন ড্রাইভার করি যে আমি প্রথম একটা ভাড়া নিয়ে গেছি আপনার এই যে হাজিপাড়া পেট্রোল পাম্পের অপোজিটে, উনি যাবো গাজীপুর। তা আমি ভাড়া নিয়ে যাওয়ার পরে তা আমি তো মানে আমার হাত ওইভাবে সেট হয়নি, আমার কি সব কিছু হইলে আমার সাহসের উপর চলতেছে। আমি কিন্তু ঢাকা শহরে চালাইনি একদিনও গাড়ি, এরপরে ওই গ্রামে যে চালাইছি, এরপর কি আমাকে বড় হইতে হবে, আমাকে উঠতে হবে, এবং আমার পিছনে তাকানোর কোনো ওয়ে নেই, আমাকে ড্রাইভারি করতে হবে, আর মরি আর বাঁচি, আমার এই চিন্তায় এই সাহস থেকেই গাড়ি নিয়ে গেলাম। আচ্ছা, গাড়ি এইটুক যাইতেই 3-4 বার বন্ধ করে ফেলছি, আমার হাত তো ওইভাবে সেট হয় নাই। তো যাওয়ার পরে যখন যাত্রী নামার পরে যাত্রী উঠছে, আমি ওখান থেকে ঘুরানের ভাব দেখেই ওই যাত্রী বলতেছে আমি মাপ চাই, আমি তোমার গাড়িতে যাব না, তুমি আমাকে নামাই দাও। 50 টাকা দিয়ে আমাকে বিদায় করে দিল, কারণ বুঝতে পারছে নতুন ড্রাইভার আর পুরান ড্রাইভারের মধ্যেই। পরে আমার গাড়িতে আর ওই দেখা গেছে যাত্রী উঠে আমি খালি কি করি, যেখানে যাইতে চাই এখানে যাই, এইভাবে গাড়ি চালাই। তো চালাইতে দেখা গেছে হাত ক্লিয়ার করি, এবং প্রত্যেক দিন জমা বড় ভাই টাকা দেয়, খালি জমা ভরে দেয়, তেলে যা মারি খালি তেল ভরি, খালি তেল কিনা তেল ভরি। এইভাবে করতে করতে আমার হাত মানে এই যে পায়ের মধ্যে ফ্লাস আর এক্সেলেটার চাপতে আমি স্যান্ডেল পাও দিয়ে চালাইতে পারি না। আমি কেমন ড্রাইভার, মানে স্যান্ডেল পাও দিয়ে মাপ বুঝি না, এরকম ক্লাস ব্রেক করতে কি চালাতেন আপনি? ট্যাক্সি ক্যাব, ব্ল্যাক কালার, কালো ট্যাক্সি ক্যাব। লাইসেন্স ছিল না তখন 2 নাম্বার একটা লাইসেন্স 500 টাকা দিয়ে করে নিয়েছিলাম। আচ্ছা, যা সত্য তাই বলতে আসছেন আজকে এখানে। হ্যাঁ, তো আমি এইভাবে ব্রেক করে এইভাবে করতে আমার পায়ে ঠুসা পড়ে গেছে, আমি স্যান্ডেল পাতে চালাইতে পারি না, আমার মাপ বুঝি না। তো এরকম করে প্রায় 15 দিন
একটা না 15 দিন আমার ভাই আমার কাছে থাকলো। 15 দিন আমি ড্রাইভিং মোটামুটি হাত ক্লিয়ার হয়ে গেছে। তখন ভাই বিভিন্নভাবে অপশন খুঁজতেছে কি করা তা। তো আমাদের অনেক আগে দোকানে ছিল শামীম নামে এক লোক কাজ করতো, আমাদের দোকানের কর্মচারী। তো সে গাড়ি চালাই তেজগাঁ বেগুনবাড়িতে, ও ট্যাক্সি ক্যাব চালায়। ইন দ্য মিন টাইম আপনার মমতার সঙ্গে কোনো যোগাযোগ না, নাই? তার সাথে আর যোগাযোগ বাড়ি নাই, চলে গেছে। বাড়ি চলে গেছে। আচ্ছা। তো ও ট্যাক্সি ক্যাব মানে ও ট্যাক্সি ক্যাব চালাইয়া তো ভাই তার সাথে যোগাযোগ করছে যে তুই যে কোনো মূল্যে আমার ভাইকে একটু ব্যবস্থা করে দে। বললো আমার মালিকের তো 2টা গাড়ি, আচ্ছা দেখি কি করা যায়। সে তার মালিকের সাথে কথা বলছে, বলে আমাকে সে আইসে খুঁজেও গেছে খিলগা তালতলা, আমাকে পায় নাই। সে ওই যে এক দোকানদারকে বলে গেছে যে একটা অ্যাড্রেস দিয়ে গেছে, সে থাকে গ্রিন রোডে, তার সাথে দেখা করতে। তা আমি পরের দিন সকালবেলা, এর মধ্যে ভাই চলে গেছে, আমি এদিকে গাড়ি চালাই আবার রেস্ট নিতেছি মানে ওই দিন রেস্ট নিতেছি। তো পরের দিন সকালবেলা আমি গাড়ি নিয়ে ওই কি বলি গাড়ি ছাড়াই তার সাথে দেখা করতে যাবো, হাইটে যাইতেছি এফডিসি সামান দিয়া। তো এফডিসি আমার দেখাইতেছে, ও তো সব চিনে। এর মধ্যে বাবুল নামে ওই যে চেয়ারম্যান যে আমার ছিল, তার শালা বাবুল নামে সম্পাদনার কাজ করতো। আমার বললো যে মামা তুমি কই যাও? আমি বললাম যে আমি তো যাইতেছি গ্রিন রোডে। কই এফডিসি ভিতরে যাবা? খুব লোভ জাগলো, ভিতরে গেলাম। যাওয়ার পরে এই গেট পাশ আনছে একজনের, তো একজনের তো ওই আমার সাথে লোক রেখে তো যাইতে পারি না, ওরে আমি দিলাম। এর মধ্যে এক লোক আমাকে বলে কি শুটিং করবেন, আমাকে এই ছেলে শুটিং করবা, এই ব্যাপারটাই কিনা বলতেছে। আমি বললাম আসছে দিলাম কি শুটিং করবা কিনা এটা বলো। আমি বললাম করবো। ওই চলো ভিতরে নিয়ে গেছে। যাওয়ার পর তখন পাল্টা আক্রমণ, শাকিব খানের একটা সিনেমা পাল্টা আক্রমণ ছবি। যাওয়ার পরে পুলিশের পোশাক দিছে, আমার সাথে আরো 4-5 জন ছিল, পরে আরো 2-3 জন ছিল, মানে 6-7 জন মিলে ছিল। তো পুলিশের পোশাক পরে তাকে ধাওয়া করতে হবে, পাল্টা আক্রমণ ছবির নাম হলে পাল্টা আক্রমণ, তাকে ধাওয়া করতে হবে। ওই যে পায়ের ছবি, পুলিশরা বুট নিয়ে দৌড়া যাইতেছে, আবার একসাথে দৌড়া যাইতেছে, ওই উপরে ছাদে নিচে এইভাবে অনেক শুটিং হওয়ার পর আমি বললাম যার দেখা করতে, তার সাথে দেখা হইলো না, আমি কি শুটিং এর মধ্যে বইরা আছি। এর মধ্যে 3 জনকে আমাদের রাখছে, আমাকে সহ, যেই ভাল লাগছে যে এই ছেলে তুমি থাকো, রুবেলের সাথে একটা শুটিং আছে, তোমরা 3 জনে থাকো। আমি একজনকে বললাম ভাই আপনি কি করবেন শুটিং? কই কেন আপনি করবেন না? কই আমার তো বাদ দিছে, আমার ধরে নাম নেই এগুলা। তার কাছে দিয়ে আমি আইসে তার সাথে দেখা কইরা, কারণ আমার তো যার সাথে দেখা করতে গেছি এটা তো স্বার্থপর হবে না, শুটিং করতে তো আমি যাইনি। তো আমি আইসা পড়ছি, আইসা পরে মামার সাথে দেখা করে আমি গ্রিন রোডে আসলাম, তার সাথে কথা বললাম। তো সে তেজগাঁ বেগুন বাড়িতে নিয়ে গেল। তেজগাঁ বেগুন বাড়ি মামুন নামে একজন ভাই ছিল, তার ট্যাক্সি ক্যাব। তো যাই পরিচয় দিল, সে আমার উস্তাদ, আমাকে পরিচয় দিল তার আমি উস্তাদ, অথচ আমি তো নতুন। তো ঠিক আছে ভালো। তে আমাকে আবার বলছে যে পড়ালেখা করে কি বলে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিছি, তখন রেজাল্ট দিব সময় হয়ে আসছে। তো আমাকে গাড়ি দিল কি, তখন তার 2টা ট্যাক্সি ক্যাব, 2টার মধ্যে একটা ট্যাক্সি ক্যাব হইলো গ্যাসে চলে, তখন গ্যাসের পাম্প নতুন নামছে ঢাকা শহরে, আর একটা তেলের ডামারে দেয় না, আমার গ্যাসের ডাই আমারে দিল সিনিয়র ড্রাইভার পাইবে। তা আমি চালাই, আস্তে আস্তে বুঝতে পারছে, কিন্তু তারা আমার অনেস্টি দেখে, এবং আমি যে একটা স্টুডেন্ট মিথ্যা কথা বলি না, ড্রাইভার না মিথ্যা কথা বলে, সবকিছু মিলে তার ভালো লাগছে। এক পর্যায়ে সে আমাকে দিয়েছে প্রাইভেট চাকরি নিল, আইসা বললো 2টা গাড়ি আমার দায়িত্বে। আচ্ছা, 2টা গাড়ি আমার দায়িত্বে, আমি একটা চালাই, আরেকটা যে ড্রাইভার চাল তার সমস্ত কিছু দেখভাল আমি করি। এবং রাতে আমি মেসে থাকি না, তাদের একটা ওই যে একটা ওয়ার্কশপ আছে, এখানে ঘুমাই, কিন্তু ওরা কাজ করে সকালে রাত 12টা। এখন তো মোটামুটি একটা অবস্থায় চলে আসছেন, তখন বাড়ি যাননি, মমতার খোঁজ নেননি? তখন বাড়িতে গেলাম। তো এই অবস্থায় আমি তখন বাড়িতে গেলাম, আমার রেজাল্ট দিব এই কথা শুনে আমি গেলাম। যাওয়ার পরের দিন আমার রেজাল্ট দিল এবং আমি পাশ করলাম। আচ্ছা। ও এর মধ্যেই আবার এসএসসি রেজাল্টটাও দিছে, এসএসসিতেও পাশ করলাম, ইন্টারমিডিয়েটও পাশ করলাম। বাড়িতে গিয়ে তো মমতার খোঁজ করার কথা, কি হলো? না, আমি বাড়িতে গেছি রেজাল্টের জন্য, তো রেজাল্ট তো নিবই, এবং যেটা উদ্দেশ্য সেটা তো দেখবো। তো বাড়িতে যাওয়ার পর যখন মমতাদের বাড়িতে, তখন ওরা আর মামলা করে নাই। তো আমি রেজাল্ট পাইলাম, পাশ করছি, সেও অনেক খুশি। এর আমি তাদের বাড়ির পাশে আবার আমাদের ঘরের পাশে একটা মেয়ের বিয়ে হয়েছে, এসে কথা বলে সবকিছু বলে অনেক খুশি। তো সে আমার সাথে দেখা করার জন্য পাগল হয়ে আছে, কিন্তু আমি তার সাথে একটু রাগ করে আছি। কিন্তু সবাই বলে যে এভাবে চলে গেল, তোর বিপদের সময় চলে গেল, তুই কি করবি? আমি বলছি, তো সে আমার সাথে দেখা করার জন্য অস্থির, কিন্তু অনেকে অনেক কথা বলতেছে, এবং আমার গার্ডিয়ান বলতেছে ওই মেয়েকে আর নেবো না। আচ্ছা। তো আমার কথা হইলো যে সে আমার তো ওয়াইফ, তাকে তো আমি ডিভোর্স দেইনি, তো তার সাথে অ্যাটলিস্ট এই প্রশ্নটা আমার করা উচিত, তুমি কেন চলে গেলে? রাইট। তো আমি ভাবতেছি, কিন্তু তার সাথে দেখার কোনো নাই। এর মধ্যে কি হয়েছে, আমার যে পাশে বোন বিয়ে দিছি, এই বোন ভগ্নিপতির সৎ ভাইদের সাথে ঝামেলা, তারা কি নিয়ে সাংসারিক জিনিস নিয়ে ঝামেলা করে। তা আমি আবার আসছি, বোন ভগ্নিপতিরা মারছে দেখতে গেছি। যাওয়ার পরে দেখেছেন তারা ভাবছে যে আমি তাদেরকে মারতে গেছি। তারা কি হয়েছে, উল্টা আসছে আমাকে মারতে, তারা ভাবছে যে পক্ষ হয়ে গেছে। আমি কিন্তু আসলে ওই মন মানসিকতা নিয়ে যাইনি।
তো যখন মারতে আসছে তখন আমার মাথায় রক্ত উঠে গেছে, আমি ইচ্ছা মতন দুইটারে পিটাইছি, দুই বাইরে। পরে তারা আবার 2টা মামলা দিল আমার নামে। ওই সময়টাতে আরো 2টা মামলা হয়েছে? আর 2টা মামলা দিল তারা। আচ্ছা, এই মামলাও লিড দিতেছে তুরাব চেয়ারম্যান। ওকে ওকে। দেওয়ার পরে এদিক থেকে মামলা দিছে, ঠিক আছে। আবার আমি কি করছি, তো তার সাথে দেখা করা দরকার। আমি ওই সে আমাদের বাড়ির কাছে একটা মিজান ভাই ছিল, আমাদের ফ্রেন্ড সার্কেল, তো তাদের ওখানে সে টিভি দেখতেছে, মানে গেছে এমনি বেড়াইতে, টিভি দেখতেছে। আমি বাজারে যাওয়ার আগে বাজার যাইতেছি, এর মধ্যে সে আমাকে দাঁড় করাইছে, তুমি একটু ঘরে আসো তো। কে এটা? ওই মিজান ভাই। মিজান, আচ্ছা। তো আমি ঘরে গেছি, যাওয়ার পরে বলতেছে যে তুমি একটু আমার, মানে সবাই মিলে টিভি দেখতেছে, তো বলতেছে তুমি ওই ঘরে আসো, ওই ঘরে তোমার সাথে একটু কথা আছে। অ্যাকচুয়ালি এটা হইলো মমতারই আবদার ছিল যে আমাকে যাতে যে কোনো মূল্যে তার কাছে দেয়। আচ্ছা আচ্ছা। তা আমি ঘরে ঢোকার সাথে সাথে সে আমার পা ধরছে, বলতেছে আমি ভুল করছি, আমাকে তো মাফ করে দাও, আমি তো তোমার বউ, ভুল মানুষ এই করে বিভিন্ন কিছু বলে সে কাঁদতেছে। কতদিন পরে দেখা আপনার মমতার সঙ্গে? তখন দেখা প্রায় 3 মাস। আচ্ছা, এরকম। ওকে, তারপর সে এটা বলতেছে। এখন আমি কি করব, তাকে প্রশ্ন করার কোনো ওয়ে আর মানে পাচ্ছি না। এর মধ্যে কি হয়েছে, ওই বাড়িতে খবর গেছে, তার বাড়িতে যে মমতা আমার সাথে কথা বলতেছে, তার বাড়ি তো কাছেই। এক মহিলা এসে বলতেছে, মমতা তুই লালচানের সাথে দেখা করতেছস, তোর বাবা দা নিয়ে আসতেছে, মানে তার গার্ডিয়ানও আমাকে দিবে না, আমার গার্ডিয়ানও নিবে না। আমি তো সাথে সাথে বললো যে তুমি তাড়াতাড়ি যাওয়া। তো আমি বাজারে চলে গেছি। তো ঠিক আছে, যেহেতু সে বলছে তার সাথে আমার দেখা করা দরকার, তো এইভাবে চলে আমি বাজারে যাওয়ার পরে এইভাবে চলতেছে। তো মামলা খাইছি, ওইভাবে মামলাটা পুলিশ ওই আবার খুঁজতে আসে বাড়িতে। তো রাতের বেলা ওর সাথে আমি দেখা করি, রাতের বেলা, কারণ ও তো আমার ওয়াইফ। এটা আমি দিনের বেলা কেন পারি না, দিনের বেলা তো আমার গার্ডিয়ান দিবে না, ওর গার্ডিয়ানও দিবে না, ঠিক আছে। তো এর মধ্যেই আমরা কিভাবে কি করি, ওরকে বলি যে তুমি একটা দিনের বেলা দেখা কোনোদিন করলে বলি যে একটা উড়না নিয়ে তুমি একটা রিক্সা নিয়ে আসা পারবা। তো ওই আমাদের সরকারি কলেজ মাঠের ওখানে থাকি, তো উড়না নিয়ে যাওয়ার সাথে সাথে ও ওই উড়না দিয়া রিক্সাটা বাঁধে, হুড বাঁধে। আগের অনেক আগের বউ এইভাবে যাইতো, তো ও বাইদে ওর মাঝখানে ও যা। তা আমি কি করি, কাছাকাছি গিয়ে যাওয়া মাত্র খালি উড়নাটা ওঠা, আমি ভিতরে ঢুকে পড়ি। ভিতরে ঢুকে দুইজনে অন্য থানায়, তখন তো আমার কাছে মোটামুটি টাকা পয়সা যাই যতটুকুই পারি একটু করে ইনকাম করি। তো অন্য থানায় বিভিন্ন জায়গায় ঘুরি, আমার 2-3টা রিক্সাওয়ালা এরকম বাঁধান ছিল। এইভাবে তার সাথে মুভ করতে করতে গল্প করতাম অনেকে। একদিন একটা মজার ঘটনা হচ্ছে, আমার যে শ্বশুর সে গেছে ইসলামপুর, আমার রিক্সাও গেছে ইসলামপুর। তখন রিক্সাওয়ালা এলাকার হিসেবে তার নানা হয়। তা আমার শ্বশুরে তারা বলতেছে, কিরে এই জামানায় তো এরকম বউ দেখি নেই যে হুট বাইদা যাইতেছে, কোত্থেকে নিয়ে এলি, আমাদের গ্রামের কেউ? আমার শ্বশুর বলতেছে, ঠিক আছে। তো ও তো হত, মানে ও কি বলবো কোনো, আমি বললাম তুমি তাড়াতাড়ি যাও, ও গেছে গা। যাই হোক, তো এইভাবে আবার রাতের বেলা দেখা করতাম কিভাবে, সে তো আমার ওয়াইফ, আমি ওই পিছন দিয়ে আসতাম, আইসা ওই যে ধান খেত ই করে। তো আমরা বসে সময় কাটাইতাম কিভাবে, সারা রাত জ্যোৎস্না দেখতাম, সারা রাত বসে বসে জ্যোৎস্না দেখতেছি, কিভাবে সময় যেতে চাই না। পাশে হইলে আমাদের জাহানালতি মহিলা কলেজ, এখান থেকে ঘন্টার পর যে বেল বাজতেছে, মনে হইতেছে যে 5 মিনিট পর পর বাজতেছে বেল, এরকম 1 ঘন্টা পর যে বেলটা দেয়। তো এরকম ভাবে সময় যাইতেছে। মানে স্ট্রেঞ্জ বলবো না আমি, মানে এদের দুইজনের মধ্যে এখন পর্যন্ত যতটুকু শুনেছি অসাধারণ, মানে এত অভাব, এত ঝামেলা, এ লোকের নামে 5টা মামলা তখন, এবং এত কিছুর মধ্যেও অদ্ভুত শক্তি ছিল, প্রেমের শক্তি, নিঃসন্দেহে। অবাক হচ্ছি, মানে এই যুগে এটা খুব বিরল। যাই হোক, বলেন তারপর। পরে আমরা এইভাবে জ্যোৎস্না দেখতাম, আর আবার কি করতাম, দুইজনের দিক চায় কানতাম, জ্যোৎস্নার দিক চায় কানতাম, মানে আমাদের মাঝে বাধা এখন গার্ডিয়ান, মানে এরকম যে কি করা যায়। তো এইভাবে দেখা সাক্ষাৎ করতে করতে একদিন আমরা বসে আছি, একটা ঘটনা বলি, একটা বসে আছি, পাশের বাড়ির লোক, কুয়া আছে না আগের যে কুয়া থাকে, আমাদের পিছনে হলো কুয়া, আমরা জ্যোৎস্না রাত একদম দিব্যি জ্যোৎস্না, আমরা বসে বাজারের নিচে বসে দুইজন গল্প করতেছি। আমাদের জাস্ট 10 গজ পিছনে ওই বৃদ্ধ মহিলার লোক কুয়া থেকে পানি তুলতেছে, আমরা গল্প করতেছি দিব্যি, কোনো হুশ নাই। চারিদিকে যেন এরা পানি তুলতেছে। পরে আমরা কি করলাম, দৌড় দেওয়া যাবে না, তো বলছি শুয়ে পড়ি চলো। তে দুইজনে এমন ভাবে শুয়েছি যে ওই দিক চাইলে বুঝতে পারবে যে দুইটা মানে কি শুয়ে আছে, ওইভাবে করতে পারবে না, কিন্তু শুয়ে পড়ছি একদম কাছে, তারা আমাদের দেখে নাই। তো এইভাবেই তো চলতেছে, চলতে চলতে একদিনের একটা ঘটনা বলি। তো এইভাবে আমি যাই, ও কি করে রাতের বেলা আমার লাগে ভাত রাখে। আমি তখন বাড়িতে ঘন ঘন যাওয়া ধরছি, বাড়িতে ঘন ঘন এই জন্য এই দিক দিয়ে ড্রাইভিং করি। ও এর মধ্যে আমার অনার্সের ফর্ম ছাড়ছে, তা আমি পড়ালেখা করবো না, আমার আর চিন্তাও নাই এটা। এর মধ্যেই আমার কামাল ভাই নামে একটা লোক আছে, তার বাড়ি হচ্ছে নোয়াখালী, সে যে মেসে থাকি বেগুনবাড়িতে
কুতুবের ম্যাচে, সেই ম্যাচে উনি আমাকে ইন্সপায়ার করলো যে তুমি পড়ালেখা করো, তো তুমি পারবা। আমি বললাম আমাদের সম্ভব ভাই, কথা সম্ভব। সে পরে তিতুমির থেকে ফর্ম উঠাই দেয়, আমি পরে তিতুমির থেকে অনার্স, মানে আমি ফর্ম উঠাই আর কি, এর মধ্যেই ভর্তি হইনি আর কি, ফর্ম উঠাই পরীক্ষা দিছি। তো এর মধ্যে কি হয়েছে, আমি একদিন রাতে দেখা করতে গেছি, যাওয়ার পরে ও ভাত রাখতো, ও খাইতো না, বললো যে পরে খাবো, ঠিক আছে। ও আর ওর ওই যে কাজিন একই সাথে ঘুমাসতো। আচ্ছা। তা আমার শরীরে খুব খারাপ লাগতেছে। ও বলতেছে কি তুমি এক কাজ করো, তুমি আইসা আমাদের ঘরে শো। আমি বললাম প্রশ্নই আসে না, তোমার গার্ডিয়ান হয়তো তাকেও মাঝে মধ্যে অবিশ্বাস করি যে হেও কি আটকাই দিতে পারে কিনা, ঠিক আছে, ভালোবাসি ঠিক, কিন্তু মানে বিশ্বাসটা আসতেছে না এরকম। আমার কথা হইলো দেখি গার্ডিয়ানের মাধ্যমে যা হয়। পরে কি হয়েছে, আমি রাতে যাই সেরে মশারি, তো ওখানে আমি শুইছি, ওর বান্ধবী পাশে, ও মাঝখানে, আমি এই সাইডে শুয়ে গেঞ্জিটা খুলে শুইছি, শুয়ে তো আমি ঘুমাই গেছি। ওর মা কি করছে, রাতের বেলা যায় বলতেছে মমতা দরজা খুল। তার আমি নিশ্চিত যে সে জানে আমি এই ঘরে আছি। তা আমি ভয়, এন কই যাব, এন আমি তো তাদের জামাই, তারা মাইনে নেয় নাই বা নিবে না, ওইটা আলাদা ব্যাপার। আমি কই যাব, আমি দিক বিক না পাই খাটের নিচে ঢুকে পড়ছি। খাটের নিচে ঢুকছি আমি, এখন মানে হাসিও আসে, কষ্টও লাগে। তার মা ঘরে গেছে, যাওয়ার পর হয়তো ওই দিনকে মাংস রান্না মানে মাংস জাল দিয়ে রাখে না গ্রামে, তখন ফ্রিজ, তাদেরও ফ্রিজ তখন নাই, হ্যাঁ। তো বিড়ালে হয়তো আওয়াজ দিছে, ওর মা ঘর থেকে আসছে। তো এর মধ্যে কি হয়েছে, ওই গেঞ্জিটা যে আমার পইরে গেছে গা, ও গেঞ্জিটা পাড়া দিয়ে ধরছে। আমি যে গেঞ্জি তো দেখে ফেলবে, আমি নিচ থেকে গেঞ্জির ফুটকে টান দিছি, টান দিয়ে তার মা ওই দিনকে বাঁচলাম গেল গা। আমি তো বেরোই দৌড় আইসা পড়ছি, তার মা যাওয়া দেরি। আর আমি হচ্ছে যে সম্পর্ক যতই থাক, যাই কিছু হোক, আমার ফ্যামিলি তো দেখলে তো এটা আরো বেশি খারাপ হবে। আমি কোনো কিছুই শুনি নাই। ও বলছে তুমি একটু কথা শুনো না, আমি কথা শুনি আইসা পড়ছি। আর কয়েকদিন দেখা করি না, আমি ঢাকা আসছি, ঢাকা এসে অনার্সে ভর্তি হয়েছি। অনার্সে কোথায় ভর্তি হলেন? অনার্সে এই যে আমি তিতুমির থেকে পরীক্ষা দিয়েছিলাম, আমি 2,000-2,500 মনে স্টুডেন্ট নিছিল, 8-10,000 পরীক্ষা দিয়েছিলাম। আমি তখন 49তম স্থান ছিল আমার। আমি ভর্তি হয়ে, এদিকে আপনি ড্রাইভিংও করছেন, এদিকে আপনি তিতুমিরে পড়াশোনা করছেন। হ্যাঁ, পড়াশোনা করতেছি। ভর্তি হয়ে তখন আবার বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে তাকে নিয়ে আমি ঘুরতে গেছি, ওই যে ওইভাবে হুট বেঁধে রিক্সায় নিয়ে আমি গেছি ইসলামপুর। আমার বড় ভাই বিয়ে করছে ইসলামপুর। তো আমার ভাবি গেছে ওখানে, ভাবিকে নিয়ে আসা খুব জরুরি, ভাবিকে নিয়ে আসতে গেছি। বাড়ি যাই দেখি নেই ভাতিজা ওখানে। তো আমি ভাবিকে নিয়ে আসতে গেছি, ঠিক ভাবি আসবো, কিন্তু আমি যাই থাকবো, নিয়ে আসবো, এটাই তো স্বাভাবিক, একদিন থাকবো অন্যথা নাই। তা আমি যাই একটা অস্থিরতা দেখাইছি, এবং ভাবি ছিল মমতাকে রেখে গেছিলাম ওদের ইসলামপুর যে ধুবারচর একটা এলাকা, সিরাজাবাদ, ওই বাজারে রেখে গেছি। যে তো ওই ভাবি আবার আমার ওয়াইফকে চিনতো। ও দেখছে রিক্সার মধ্যে বসা মমতা। তা আমি ভাবির ওখানে যাই, তাড়াহুড়া করতে যাই, আপনি যাবেন না? আমার কথা হলো না আসলেই ভালো, কিন্তু জাস্ট ফর্মালিটি মেনটেন করতে গেছি। সে বলতো তুমি থাকো, আমি তো তোমার সাথে যাবো। আমি তাকে বলছি না, তাহলে আমি যাই, আপনি আইসেন, আমার কাজ আছে। তো এটা তার মধ্যে একটু সন্দেহ। এবং তার ভাবি যায় বলছে যে ও তো মমতাকে দেখলাম ওই বাজারে, ও তো বলছে তাই তো মমতাকে নিয়ে আসছে। এই যে ধরাটা খাইলাম যে ওখানে যে মমতাকে নিয়ে, মমতার সাথে আমার সম্পর্ক আবার চলতেছে। বাড়ি থেকে জানলো, পরে আমি আসছি ওকে নিয়ে বাড়িতে আসার পরে ওর বাড়িতে যে ওকে এগুলা সব জানাজানি হয়ে গেছে গা, ও এবং সন্ধ্যা হয়ে গেছে গা। সে বলতেছে আমাকে বাড়িতে কিন্তু তুলবে না, মানে আজকা সন্ধ্যা হয়ে গেছে গা, এটা কিন্তু আব্বা জানাজানি হয়েছে। তো বাড়িতে যাওয়ার পরে তার বাবা তাকে বাড়িতে তুলে নাই, এবং তার বাবার ভয়ে সে পাশে তার ফুবুর বাসা ওখানে আছে। আমি বাজার কইরা ভাইয়ের সাথে কথা বলে আমি বাজার কইরা আসতেছি। তা আমি যে আসতেছি, সে দৌড়ায় যায় আমার রিক্সার সামনে দাঁড়াইছে, তাদের বাড়ির সামনে। তুমি কোথায় যাও, তুমি আমাকে নিয়ে যাও, ঠিক আছে, তুমি আমাকে নিয়ে যাও। আমি কোথায় যাও, আমি তো বাড়িতে ঢুকতে পারতেছি না। তা আমি তাকে বললাম যে আমি কি করব, তুমি একটু ধৈর্য ধরে থাকো, দেখি কি করা যায়। তারে কোনো মতে আমি বুঝাই, আমি রিক্সাটা বলছি তাড়াতাড়ি যাও। বাড়িতে গেছি, মারে বলছি মা ভাত দাও, আমি এক জায়গায় যাবো। মা কেন জানি বিশ্বাস করছে যে আমার, কিন্তু তোকে বিশ্বাস হইতেছে না, তুই মনে কোনো অঘটন ঘটাইছস। হ্যাঁ, তো তুই এরকম করতেছ, ঢাকা চলে যাবে। আমি বলছি যে গ্যারেজের মালিক ফোন দিছে, গাড়ির মালিক, তো তাড়াতাড়ি যাইতে হবে। তো মা বলতেছে যে মার মনে সন্দেহ হয় একটা। তা আমি এটা বইলে আসছি বাজারের মোড়ে, ওই যে ছোট বাজার। তো বাজারের মোড়ে এক সেলুনে সবাই আড্ডা দিতেছে, আমি সেলুনে ঢুকছি, যে মা তার চুল টুল দেখতেছি, দেখতে দিয়েছে আমার পিছনে এসে দাঁড়ায় আছে। আমার বলতেছে তুমি কোথায় যাচ্ছ, তুমি ঢাকা যাচ্ছ, তুমি আমাকে নিয়ে যাও। আমি বলতেছি কি করব, আমার বন্ধু রাজ্জাকের কথা শুনে আমি বললাম বন্ধু তুই আমার বাসায়, এই মুহূর্তে কি করবো আমি। তো সে কি করলো যে আচ্ছা আপনি আসেন, আপনাকে এখানে তো বাজারে তো মানুষজন জমা হয়ে যাবে, আমি ব্যবস্থা করতেছি। হ্যাঁ, বইলে ও অন্য একটা রাস্তা ছিল, ওই যে নবাব আলী যে ইয়ের দিক,
তো ওইদিকে রাস্তায় হাঁটতেছে, আমি উল্টা দিকে আইসা এখন আমি তো পলাই আছি, আমি কি করব? কারণ এই দিক থেকে হয়তো অনেকে ভাববে যে ভালোই বাসেন তো এরকম পলাই আছেন কেন। পলাই থাকার কারণ হচ্ছে আমি ফ্যামিলির কাছে, মানে আমি আমার ভাইয়ের কাছে দায়বদ্ধতা। আমি যদি বাবার টাকায় মানুষ হতাম তাহলে আমার মাঝে অতটা হতো না। আমি ভাইয়ের কাছে মানুষ, এবং আমার ভাইয়ের এখানে যদি কিছু করি এবং ভাইয়ের অবাধ্য হই, অনেক কিছুই হইতেছে। ভালোবাসি ঠিক আছে, আমি চাইতেছি একটা পর্যায় হোক, পর্যায়ক্রমে তাকে আমি নেব। পালাইছি তখন ও আমার বন্ধুকে ছাড়তেছে না, আপনাকে ছাড়বো না, আপনি তাকে বা করে দিছেন, সরাই দিছেন। সে আবার কি করছে, আমাদের বাড়ির দিক নিয়ে যায়, আমাদের বাড়ির কাছে ওই যে আকাশ, যে ওই যে প্রথম গাজীপুর এসে যার ওখানে ছিলাম, তাদের বাড়িতে নিয়ে রাখছে, মানে তাদের বাড়িতে নিয়ে গল্প করতেছে। তারপর সে ওই বাড়ি থেকে আমাদের বাড়িতে আসতে ধরে, তো পরে আমার মা আর আমার জেঠিমা আসতে দেয় না। পরে রাস্তার ভিতরে একটা বার্জার ছিল, বার্জারে সে তাকে বাইরে রাখে। কে বেঁধে রাখে? আমার মা আর আমার জেঠিমা, যাতে সে আসতে না পারে, কারণ এর আগে সে চলে গেছিল সেই কারণে। পরে সে তাকে অনেক মোটামুটি ভাবে মারধর করে, সে অনেক কান্নাকাটি করে। এগুলো এলাকার সবাই রাস্তার ধারে বাইরে রাখছে, দেখছে। পরে বাধ্য হইয়া ওই বাড়িতে উঠানে রাতের বেলা একটা মিটিং বসলো। মিটিং বসে বললো যে ছেলের দোষ না থাকলে তো মেয়ে আসতে পারে না। তো ফাইনালি আমাদেরকে বললো যে ওই বাড়িতে, শ্বশুর বাড়িতে দেওয়া যায় কিনা, কারণ ছেলে কি করে খাবে, বা তো ওইভাবে ইনকাম এখনো শুরু হয়নি। পরে আমাদেরকে শ্বশুর বাড়ি মাইনে নিবে না। সকালবেলা বাড়ি জোর করে এক পর্যায়ে আমরা উঠলাম। উঠার পর শ্বশুররা মাইনে নিল। মাইনে নেওয়ার পর আমি তাদেরকে রেখে ঢাকা আসলাম। কিন্তু আমার ফ্যামিলি থেকে টোটাল বিচ্ছিন্ন। আমার ফ্যামিলি কেউ বলে না যে তারা ওই মেয়ের সাথে সম্পর্ক করলে তারা ঠিক রাখবে, মানে আমার সাথে সম্পর্ক থাকবে না। তা আমি অনেক বুঝাইছি গার্ডিয়ানকে, কেউ বুঝে নাই। পরে আমি বাধ্য হয়েছি গার্ডিয়ানের হইয়া পরে বাধ্য হয়েছিলাম আমি একটা ডিভোর্স দিতে। এক তালাক দিছি। এটা আসলে এটা আমি মন থেকে চাইনি, তো গার্জিয়ানের উপর রাগ করে যে করে সবকিছু মিলে দিছি, মানে গার্জিয়ানও চাইছিল আর কি যে তা নাহলে হয় না। পরে এক তালাক দেওয়ার পরে ওরা দিল মামলা, তারা নারী নির্যাতন মামলা দিল, কয়েকটা মামলা দিল আমার নামে। কটা মামলা দিল? তখন তারা 2টা মামলা দিছে। তার মানে আপনার মামলা হলো 7টা? 2টা না 3টা, আরেকটা মানে জিডি করে আসছিল, হুমকি তুমকি দিতেছিল। তার মানে টোটাল 8টা মামলা চলছে আপনার তখন? তো মামলা দিল। মামলা দেওয়ার পরে আমার এই মামলা হইতেছে। এর মাঝখানে যে এই মামলাগুলো হয়েছিল আমার, এগুলো হাজিরে দিতেছিলাম আমি। কিন্তু মানে অনেক হাজিরে, এই যে সপ্তাহে 15 দিন পর পর যে বাড়িতে আসার কারণ হাজিরেই মেন উদ্দেশ্য, বা এই জন্য আসি। তো এইভাবেই চলতেছিল। চলতে পরে এক পর্যায়ে দেখলাম যে মামলা কিন্তু চলতেছে 2 পক্ষ থেকেই। আমরা মামলা করিনি, বাট আমরা চালাইছি। আমার ভাইয়ের প্রায় 1-1.5 লাখ টাকা খরচ হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে তখন দেখলাম যে না, এইভাবে তো আসলে টিকা যায় না, কি করা। তখন আমার অনার্স ফার্স্ট ইয়ার ফাইনাল হবে। অনার্স ফার্স্ট ইয়ার ফাইনাল যখন তখন আপনি গাড়ি চালান? আমি গাড়ি চালাই, পাশাপাশি অনার্স করতেছি। তা ভাবতেছি এখন অনার্স ফার্স্ট ইয়ার ফাইনাল, তার মামলার হাজিরে দিতে গেলে আমাকে এবার আটকা পড়বো, কারণ এই নারী নির্যাতন মামলা আমার আটকা নিশ্চিত, আমার আটকা, তাহলে আমি পরীক্ষাটা দিতে পারবো না। এটাও একটা দিক। পরে আমার এক ফ্রেন্ড বলতেছে যে যাকে তুমি ভালোবাসো তাকে নিয়ে নয়, যে তোমাকে ভালোবাসো তাকে নিয়ে সংসার করো, তাহলে সুখী হবে। এই কথাটা আমার অন্তরে এমনভাবে লাগলো যে এ মেয়ে তো আমাকে ভালোবাসে, তাহলে আমি কি হবো এমন, হয়তো অনার্স করবো, মাস্টার্স করবো, আরও ভালো কিছু হবো। কিন্তু আমি তো এরকম ভালোবাসা যদি কেউ আমাকে না দেয়, আর ও তো আমাকে ভালোবাসে, আমিও তো তাকে ভালোবাসি, তাহলে আমি তাকে নিয়ে সংসার করবো। ফ্যামিলি থেকে যা খুশি তাই হোক। আবার তার সাথে আমি যোগাযোগ করি, এবং সে কি বলে, ডিভোর্স দেওয়ার পরে যে মামলা চলতেছে, এরপর তার সাথে যখন আমি যাই তার সাথে দেখা করতে, মানে তার বাড়ির পিছনে সে বাচ্চাদের নিয়ে বসি খেলতেছিল। আমি ওখানে গেছি, তোমার সাথে কথা বলতে চাই। সে কাছে এসে চোখের পানি ফেলে আমার কপালের মধ্যে একটা চুমা দিয়ে বললো, তুমি ভালো থেকো, আমি দোয়া করি তুমি অনেক বড় হবা। আমার না আরো খুব খারাপ লাগলো যে মেয়েকে আমি ডিভোর্স দিলাম, যে মেয়েকে এত কিছু, সেই মেয়ে এত কিছু বলতেছে, সবকিছু বাদ, আমি তাকে নিয়ে সংসার করবো। আচ্ছা, সেকেন্ড ইয়ারে উঠছেন, অনার্স পলিটিক্যাল সায়েন্সে পড়ছেন, জি, গাড়ি চালান, জি, আর হলো বউ নিয়ে আসলেন, জি, পাশাপাশি। তো এইভাবেই সংসার চলতেছে। আমি সপ্তাহে তখন তো একটু গাড়ি বেশি চালাইতে হয়, তাও 2 দিন 3 দিন গাড়ি চালাইতাম। সকালে যাইতাম, আমি রাত 12টা 1টায় আসতাম, এবং আমি প্রচুর পরিশ্রম করতাম। আপনার ওয়াইফ তখন বাসায় একা? এবং এর মাঝখানে যে গ্যাপগুলো থাকতো আমি কলেজ করতাম, এবং সে আমাকে পরীক্ষার আগে বা সময় দিত, সে আমাকে পর্যাপ্ত সময়, মানে কেমন কি পড়ালেখার জন্য সুযোগ তৈরি করে দিত, কোনো প্রকার ডিস্টার্ব করতো না। সে পাশে আমি পড়ালেখা করতেছি, তো সে কোনো ডিস্টার্ব করতো না, সাপোর্ট দিয়ে যাইতো। তখন আমি ভাবলাম, আমি যদি অনার্স করি, তাহলে আমার ওয়াইফ যদি আমাকে মূল্যায়ন না করে তাহলে তো হয় না, তাহলে আমার ওয়াইফকেও তো করাইতে হবে। তাকে, সে যদি শিক্ষিত না হয় আরেকজন শিক্ষিত মূল্যায়ন করবে না। তাকে আমি পরে উন্মুক্ত থেকে এসএসসি করলাম। আমি শর্টকাটে বলি, তাকে এসএসসি পাস করাইছি, ইন্টারমিডিয়েট পাস করাইছি। তার স্বপ্ন ছিল যে সে নার্সিংয়ে পড়বে, তাকে আমি নার্সিংয়ে ভর্তি করাইছিলাম মিরপুর 2 নম্বরে। এই কলেজটার নাম ভুলে গেছি অনেকদিন আগে। ওই কলেজে আমি ভর্তি করছিলাম
12,000 টাকা দিয়া ফাইনালি। তো নার্সিংটা করে নাই, পরে বললো যে আমি ডিগ্রি কমপ্লিট করবো। জাহানাল মহিলা কলেজে তাকে আমি ডিগ্রিতে ভর্তি করছি, সে সেকেন্ড ইয়ার পড়ার পরে নাই। আচ্ছা, এই তো এখন তাকে এইভাবে আমাদের সংসার চলতেছে। তো ওই যে সজীব রে নিয়ে কিছু ঘটনা করছে, সে মোবাইল নিয়ে, ওই যে সজীব ঢাকা দরকার নাই, তার 3টা মামলা দিছিল যে আমার নামে। মামলা যায়নি না, আচ্ছা দুটার জায়গায় আর দরকার নাই। তারপরে এই অবস্থায় আমার চিন্তা হলো যে আমি কি করব এখন। আমার এখন সম্পদ বলতে কি, যে আমার পড়ালেখাটাই একটা সম্পদ, আর কিছুই না। তো আমরা যা ইনকাম করি কোনোভাবে মানে ওইভাবে খাইতেও পারি না। দেখা গেছে যে এই সব কিছু দিয়া, ভাষা ভাড়া দিয়া, দেখা গেছে 1 পট চাল রান্না করলে এটা 2বারও খাই, 2 জনে মিলে 1 পট চাল আমি 2বার খাই, মানে কোনো মতে খালি জীবন বাঁচাই, এরকম হয়। তো এইভাবে চলতেছে দেখা গেছে ওই যে পাশে যে যার সাথে থাকি অনেক মানে কিছু ইউজ করতে দেয় না, বা সাবজেক্ট থাকলে যা হয়, এভাবে অনেক কষ্টগুলো আমরা, কষ্ট কি আমার ওয়াইফ বুঝছে, এবং আমরা সেভাবেই করতেছি। তো এর মধ্যে আমার অনার্স করলাম যখন, ফাইনাল ইয়ার অনার্স, এর মাঝেই আমি যখন ড্রাইভিং করি, ট্যাক্সি ক্যাব নিয়ে বিভিন্ন জায়গায় যাই, তখন বলে কি, ভাই যাবেন ভাড়া নিয়ে? কোথায়? বায়ার যাবে। বায়ার যাবে মানে বায়ার কোথায় যাবে? বললো যে বায়ার যাবে, আপনি আসেন। গেছি, যাওয়ার পর দেখছেন আমার মতোই মানুষ, তো বায়ার কেমনে? আমি জানি ফরেনার হচ্ছে বায়ার। তো তার অ্যাডভান্স ভাড়া দিত, তাকে কি আপ্যায়ন সব কিছু করতো। তো তাদেরকে জিজ্ঞেতাম, ভাই আপনারা যে পোস্টে থাকছেন এটা কি? এটা হইলো মার্চেন্ডাইজিং। এটা করতে গেলে আপনি এইগুলা ড্রাইভার মানুষের জিজ্ঞেন না, এক একজন এক এক মন্তব্য করতো। তো একজনের কাছে বললো যে এই লাইনে পড়ালেখা করতে হয়, অথবা অনার্স মাস্টার্স করতে হয়, তারপরে অথবা আরেকটা BGMA থেকে, BIFT থেকে একটা কোর্স আছে সমস্যা, এটা করতে হয়। তখন আমার স্বপ্ন জাগলো যে পড়ালেখা শেষ করে আমি এটাই করবো, যে কোনো মূল্যে এটা করবো। এটা করলে কি করতে হবে ভাই? বলতেছে যে তাহলে আপনি BIFT থেকে একটা শর্ট কোর্স করেন। আচ্ছা, তো আমি তখন ড্রাইভিং করে কষ্ট করে আমি 30,000 টাকা জমাইলাম যে আমি এটা করব। তো